আগে একটু আইসালো তোমার সেই আচ্ছা কি জানি কয় এটা রে স্পেশাল বিখ্যাত হাসিটা। না বিখ্যাত হাসি আমার শুধু একটা কথা মনে হইলে বিখ্যাত হাসি এরপরে কোনটা এটা? ওই যে আমরা কাশিতে যখন রিক্সাতে যাইতে আসলাম তখন আমি তোমারে কইছিলাম জানো শ্যামাচরণ লাহিড়ী একদিন মানে তার স্থূল বডির মানে তার বডি এরকম উপরে উঠতে এসে গা আর তাইনের স্ত্রী ঘরে আয়া দীক্ষা দেখে তাইনে খাটের থেকে উপরে উঠতে আর দিকে ভাসতেছে এমনভাবে তাইনে অজ্ঞান হয়ে ফিরে আসে গা। এটা যদি তোমার মা দেখতো বললে এই এর উপরে উঠতো নাম নিচে আত্মা বাঙ্গনের বুদ্ধি হয়েছে না নিজেরা এই কথাটা যখনই আমার মনে আয় তখন আমার প্রচন্ড আসে কারণ আমি আমার মারে দেখছি আমার মা যখনই আমার লোক কথা কইতে যাইতো তখন দেখতাম এগুলো দেখতাম আমি চোখ বন্ধ করে বেরিয়েছি আর মানে আমি ক্রিয়াকরণের সময় তাই নিয়ে যাইতো আর নাহলে পদ্মা সাধনা করতাম সর্বাঙ্গ আসনে ফাউফরে দিয়ে দিছি তাই প্রচন্ড ইরিটেট হয়ে যাইতো আর কি তাই নিয়ে এই মেয়েটার লোক একটা কথা কোন জানা আইলে একটা মনের কথা কইবা যে কথা কোনো সুবিধা নেই এগুলো ফাউফরে দিয়ে রাখছে না চোখ বন্ধ করে রাখছে তো আমরা মা কাকিমা ঠাকুমা দিদার কাছে তো প্রাত্যহিক জীবনের গল্পটি তো এত রসালো এত মজাদার এইবার সোশ্যাল মিডিয়া যখন আসলো না তারাই তো সোশ্যাল মিডিয়ার কাজটি করছে পাড়ার কাকিমা হিসাবে আজকে আমার পডকাস্টটা একদম মানে অন্য ভাষায় করতে ইচ্ছা করতেছে না তো করো তুমি তোমার ভাষায় করো কারণ কি তোমার লগে খাস বাংলায় পেরপিরি করার যে মজাটা আছে না করো এটা কোনো ভাষার মধ্যে আইতো না আর সবচেয়ে থেকে বড় কথা কি আমার স্টুডিওতে যখনই কোনো গেস্ট আয় তুমি লক্ষ্য করে থাকবা কারণ কি তুমি এটি আমার নোটিস করাও যে আমার স্টুডিওতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ লক্ষ্য করছো এটা I have already noticed. আমার স্টুডিওতে ধন্যবাদ মানে আমি পরে যখন আমি কই আচ্ছা কেউ যখন আয়া বয় আমি যখন প্রথম কথা শুরু করতেছি আমি না প্রচন্ড রকম ব্যাপারটা খায়া যাই ঠিক আছে আমি আজকে খুব টেনসড মানে কালকে রাত্রিতে আমার ঘুম নাই কারণ এই তো জীবনের প্রথম কথা কইবার মনের কথা ঈশ্বরীয় কথা কইবার একটা জায়গা পাইছি এতদিন তো আমিই প্রশ্ন করে দিতাম মানুষের কিন্তু আজকে আমারই কেউ প্রশ্ন করবো আমার ভেতরের এত জমা জিনিসগুলো আমি উগড়াইয়া দিতে পারবো মানে কি কইতাম কালকে রাতের থেকে আমার ঘুম নেই ভীষণ এক্সাইটেডও জানি এটার লেগা ভাবতেছি কি কইলে শ্রোতারা আমারে নিব দর্শকরা আমারে নিব কি কইলে তারার ভাল লাগবো কি কইলে তারার মন জয় করতে পারুক কারণ এতদিন তো যিনি আমি আসলাম বক্তা মানে শ্রোতা আর যিনি বক্তা এটা তো এনার উপরে দায়িত্ব হ্যাঁ আজকে তোমার উপরে দায়িত্ব আমার উপরে দায়িত্ব যে আমি আমার ভুলভাল কথা বলে স্টুডিও থেকে বাইরে দিব মুড়া আর মানে আমি মানে সবচেয়ে বড় তো এখন ডেঞ্জারাস ব্যাপার হয়েছে এটা হচ্ছে মিম এক্স্যাক্টলি হাই মানে যুগের মতন ওয়াইফাই আর আমি যখন হিন্দি কই না এডিট দিয়ে সেটা প্রচুর মিম বানানো চাইবো হ্যাঁ যেমন ওয়েস্ট বেঙ্গল একজন আছে ম্যাডাম আমরা উনি এবং আমি যা হিন্দি কই এডিট দেখবো ভাইরাল হয়েছে খেলতা হে বলতা হে যাতা হে বাঙালি যখন হিন্দি কয় তো এরকম একটু হইবই সবাই কি আর তোমার মতন এত সুন্দর ভালো বাচিক শিল্পী হইতে পারে আমি তো একেবারে বাচিক শিল্পী টিল্পি নিজের শিল্পী মানে হিসাবে ধরি না কারণ সবাই কয় এরকম ভাবে না কেডা কয় আমি জানি না কিন্তু আমি যেটা মানি আমি সেটা কইতাছি কারণ একটা বিশাল সত্তা একটা আলাদা একটা তাদের লেভেল আলাদা একটা তারা কিন্তু তারা লোকরঞ্জনের লেগা গায় না কিন্তু শিল্পী এন্টারটেইনার যারা এরা লোকরঞ্জনের জন্য গায় আর যে শিল্পী সে কিন্তু লোকরঞ্জনের জন্য গায় না লোকরঞ্জিত হইতাছে উনারে দিয়া দেশ ডিফারেন্ট স্টোরি আচ্ছা তোমার মনে আছে তো ক্যামেরার অ্যাঙ্গেলটা মাঝে মাঝে একটু মাথাটা নোয়াইবা একটু সাইড লইবা তাহলে তোমার ফুল টুল একটু দেখা যাবে আর কি এত সুন্দর করে সাইজেটে যাইছো বেসিক্যালি তো তুমি সাজতে চাও না শুরু হইছে না একদম শুরু হয়ে গেছে তো আচ্ছা না আমি সাজতে চাই না আমার ভালো লাগে না ওই যে কথাটা কইতে আসলাম এখানে একটা মীরাবাইজের একটা অসাধারণ গান আছে আমি যদিও আমার গলা নাই আমি তোমার গলা দিয়ে আমি দেখতাছি এত সুন্দর করে আবার একটা নেকলেসও পয়রা রাখছো গলা আছে মানে গলার কণ্ঠস্বর সুমধুর কণ্ঠস্বর না তারপর আমার যে ভাঙ্গা ভুঙ্গা কণ্ঠস্বর আছে সেটা দিয়েই আমি এটা করুম আর কি মানে দর্শক শ্রোতারা শুনতে হইব এতদিন পরে আমি কথা কোয়ার সুযোগ পাইছি
এটারে আমি কোনোভাবে মিস করতে চাই না। আর আপনার আরও যদি ইচ্ছা না থাকে তাহলে তবুও এটা শুনবেন, শুনতে হইবই। ঠিক আছে, এবার একটু শুরু করো। ওই যেটা লোকরঞ্জনের কথা কইতা, মীরাবাইয়ের একটা গান আছে যেটার ভেতরে উনার ওয়ার্ডিংসগুলো অনেকটা এই টাইপের, যে জিস ভেষা মারো সাবরে রিঝে সোহি ভেষ ধরাও বালা সোহি বেশ ধরাও, মানে জিস বেশা মারো সাবরে রিঝে, মানে আমার সাবরে মানে আমার মনের মানুষ, আমার প্রেয়সী বা প্রেয়সে যারে উনি যেভাবে খুশি হইব আমি তার এরকমভাবে নিজে রাখুম। লোকরঞ্জনের লেগে আমার রাখার কোনো দরকার নেই। উনি যদি কয় আমার গেরুয়া বস্ত্রে আমার ভালো লাগতেছে আমি গেরুয়েই পড়ুম, উনি যদি কয় খুব সুন্দর সাজ্জা গুজ্জা থাকো আমি সেভাবে সারু। এবারে মীরাবাইজির সাঁভরে ক্যাডা এটা তো আমরা সকলেই জানি, সবাই জানি। আজকে আমার একটা প্রশ্ন দর্শক শ্রোতা বন্ধুরার কাছে, আপনারা এটা কমেন্টে অবশ্যই জানাইবেন এই অনুষ্ঠানটা দেখার পরে। মীরাবাইজির উনি তো রাজার রাজকন্যা এবং বিয়েও হয়েছে এমনই একটা রাজ পরিবারে। উনার যে কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, সেটারে নিয়ে সেরা মানে উনার বাড়ির মানুষ অর্থাৎ ইনলজ ননদ, তারপর উনার রানা মানে অর্থাৎ দেওর, কেউ খুশি না। আচ্ছা, হ্যাঁ, আজকে উনি নিজেরে এই জায়গাতে আয়া, মানে আমরা আজকে পডকাস্টে বইয়া গল্প করতেছি এবং অনেক পডকাস্ট দেখবেন আপনি ইউটিউবে, জিহানের ভেতরে উনারে নিয়ে প্রচুর পডকাস্ট আছে। উনারে নিয়ে একটা সন্ধ্যা না এমন বহু সন্ধ্যা পার কইরা কথা শেষ করণ যেত না। আজকে যদি আপনার পাশের বাড়ির মেয়েটা ঠিক মীরাবাইয়ের মতো এমনই হয়, আপনি কি সেটা মাইনা নিবেন? খুব সহজ, খুব সরলভাবে? একদমই না, একদম আপনি মাইনে নিবেন যে স্বামীর ঘর করা সত্ত্বেও উনার সবাই কইতাছে উনি চরিত্রহীন, উনি কলঙ্কিনী, কারণ উনি পরপুরুষ, উনার ঘরে কথা শোনা যায়, কিন্তু উনি যার সঙ্গে কথা কইতাছে উনি তো পরম পুরুষ। আজকে উনারে আমরা স্বীকৃতি দিছি এত যুগ পরে আয়া, কিন্তু তখনের সময় উনারে তো কলঙ্ক করছি, কলঙ্কিত করছি। একদম একদম। আজকে আপনার পাশের বাড়ির মেয়েটাও যদি এমন হয়, আপনি তারও কিন্তু আমরা এমনই কথা কম। এই যে ইহানে আরেকটা ব্যাপার জাজমেন্টাল, অর্থাৎ ওপরের খোলসটা দীক্ষা, ভেতরের জায়গাটা বিচার করার মনে আমরার মতো সাধারণ মানুষের কোনো ক্ষমতাই নেই। মানে এই কালিজিরার মতো একটু বুদ্ধি আমরা। আমি যে আজকে কি রিল্যাক্সড ফিল করতেছি বিশ্বাস করতে না, কারণ কি প্রত্যেকবারই আমার এরকম হয় যে আমি এখানে বইলে আমি প্রশ্ন করতে ভুললা জায়গা, ধরো ইটি মাথার মধ্যে থাকে কিন্তু এটি যে জিজ্ঞেস করো ভুললা জায়গা, আমি ভাবি যে কি লইয়া আড্ডা দিমু, কি লইয়া কথা কমু, যদি এরকম হয় যে মাঝপথে তোর আমি টপিক ভুললা গেলাম গা প্রশ্ন করতে পারি, এটি আমার হয় আর কি। কিন্তু তোমারে দেখে সে মনে হচ্ছে যে আরামসে তুমি একদম খুব সুন্দর করে ম্যানেজ করে টাইনা লইয়া যাবে গা, কোনো ইয়ে নাই। তো এইবার আমি একটু আমার ফর্মে আই, দু একটা প্রশ্ন করি তোমার, কারণ কি এই তো সুযোগ পাইছি, তুমি তো সবসময় তো তুমি আমার প্রশ্ন করে গেছো। সেই কবে দূরদর্শন এবং আকাশবাণীর কেরিয়ার কবে থেকে শুরু হয়েছে? 2008, প্রায় আজকে 13-14 বছর। তো 13-14 বছরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাব্যিক গল্প লেখে যারা, কবিতা কয় যারা, গান গায় যারা, প্রচুর ছোট বড় বয়স্ক সিনিয়র সিটিজেন প্রচুর সাক্ষাৎকার আমি নিছি, কিন্তু আমার সাক্ষাৎকার কোনোদিন কেউ নিব এ এক অভাবনীয় অকল্পনীয় ঘটনা আমার জীবনে। 2025 আমার জীবনে অনেকগুলো ভালো ঘটনা ইতিমধ্যে ঘটতে গেছে, এইটা আমার এটার ভিতরে এনলিস্ট করলাম আমি একটা। আচ্ছা, 2020-তেও কিন্তু একটা ভালো ঘটনা ঘটছে, কি কত? কিটা? তুমি প্রথমবার সিনেমাতে অভিনয় করছিলে। ও, বাক্সবন্দি। আমি কিন্তু অভিনেত্রী নই, মানে কোনো অংশেই আমার তোমার তো বেসিক্যালি জবরদস্তি আইনা বসায় দেওয়া হয়েছিল। মানে আমার এক্সপ্রেশন ডালতে হেভি কষ্ট, গলা দিয়ে আমি প্রচুর এক্সপ্রেশন দিয়া দিমু, মানে আমার চেহারা বাই দেখায় না, আমি আমার গলা দিয়া যা কইবা ডরিমান থেকে শুরু কইরা তুমি কাঙ্গনা রানাওয়াত যা কইবা তা আমি ডেলিভারি দিয়া দিমু, কিন্তু ভাই মুখ দিয়ে আমার এক্সপ্রেশন দিতা কই না। এটা আমার খুব পরিশ্রম লাগে, আমার মনে জীবন রে তো অভিনয়, আর কত অভিনয়, আবার ইডের মধ্যে আবার অভিনয়, আমি ভাই আমি পারছি না।
তো এই যে তোমার এই এত বছরের কেরিয়ারের মধ্যে তুমি সবসময় প্রশ্ন কইরা আইছো এবং অন্যরা তোমার উত্তর দিয়ে গেছে। আজকে তুমি এই জায়গাতে বয়ে রইছো যেখানে আমি হয়তো তোমার এক দুইটা প্রশ্ন করুম, তুমি উত্তর দিবা। এবং এই যে স্টুডিওটা, যেটা তুমি এতদিন ধরে অন্য পডকাস্টে দেখতাসলা, আজকে এখানে বয়ে রইছো, স্টুডিওটা কেমন লাগতাছে? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। একটু ভালো করে প্রশংসা কইরা দাও না। বিশ্বাস করেন, এদিকে একটা গোলাপি রঙের লাইট আমার মুখে পড়তাছে, ওই দিক থেকে অন্য যে রুম মানে ইয়েতে মানে যে স্টুডিওগুলোতে খুব হাই পাওয়ারের আগে তো খুব মানে এতটা এনরিচ মানে আয়ও ত্রিপুরা রাজ্যের মতন জায়গার মধ্যে আমরা তো ভাবতেই পারি না এই আলুটা কি এরকম একটা মৃদু মৃদু আলু, মানে অসাধারণ অসাধারণ নরম তুলতুলে একটা আলু। কারণ প্রচণ্ড আলুর মধ্যেও কাজ করছি, মানে তখন মনে হয়েছে যে রোদের আলু আর এই আলুর মধ্যে কোনো বেশ কম নাই, ঝলসানো আলুর মধ্যে। কিন্তু এখন এত উন্নত হয়েছে সব কিছু, কারিগরি টেকনিক্যালি ভাবে এত উন্নত হয়েছে, আমার তো এই ঘরের মধ্যে বই আসে না, মানে মনে হইতেছে আহা আমি তো ঘন্টার পর ঘন্টা একবার টক 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 করতে পারবো, কি টক শো কি পডকাস্ট টক 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 করে। তো আজকে তো মোটামুটি আমরা টপিক তো সবারই জানা হয়ে গেছে গা, রং টং দেখে বোঝাই যেতেছে যে আমরা হোলি স্পেশাল এপিসোড নিয়ে সেটা বইয়া গেছি গা। তো হোলি কথাটার মধ্যে তো একটা কিরকম একটা ভাইব্রেন্ট একটা ব্যাপার, মানে একটা উচ্ছ্বাস। দেখো আমাদের অনুষ্ঠানগুলো কি অসাধারণ সব ভাবে মানে বানানো। হোলিটার সময় কখন মানে গরম ঢুকবো, গ্রীষ্ম ঢুকবো, আর শীতটা ধীরে ধীরে যাইতাছে, ঠিক আছে, শুষ্ক শুষ্ক শীত যাইতাছে, গ্রীষ্ম ঢুকতেছে। দেখো অফিসে বোয়ার সময় বডিতে কি লেথার্জি লাগে, মনে হয় দূর ঘুমাই একটু, খায় সেটা ভালো করে দুপুরে ঘুমাইতে পারলে ভালো। বডিটা যেন চলতে চায় না, শরীরটা চলতে চায় না, একটু লেথার্জিক এই টাইমটা। হোলি মানে হইতেছে তোমার ভেতরে একটা উচ্ছ্বাস, মানে এর গায়ে রং দিতেছে, সে তার গায়ে রং দিতেছে, দৌড়াদৌড়ি। মানে এই যে আমি যদি আজকে হোলির কথা কমু আর বৃন্দাবনের কথা কইতাম না, কাশীর কথা কইতাম না, তা তো হইতেই পারে না, সেটা কথায় কথায় আইব। কিন্তু আমাদের যে প্রত্যেকটা মানে এই যে আচার অনুষ্ঠান উৎসবগুলো কি অসাধারণ, তাদের মুহূর্তে তারারে বানানো হয়েছে। আজকে আমি দর্শক বন্ধুদের কাছে খুব মজার একটা বিষয় শেয়ার করুম, অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না। এই যে চৈত্র নবরাত্রি হয়, এটা একটা হয় দুর্গাপূজা আমরা জানি, আরেকটা হয় আমাদের অক্টোবর মাসে, দুইটা। এছাড়াও কিন্তু আরো দুইটা নবরাত্রি আছে, যেটা কয় গুপ্ত নবরাত্রি। আচ্ছা, আমরা যাদের গাড়ি আছে বা বাইক আছে আমরা সকলে জানি এটা মাঝে মাঝে গ্যারেজে পাঠাইতে লাগে। হ্যাঁ, ঠিক এই টাইমগুলো হইতেছে আমাদের গ্যারেজে যাওয়ার টাইম, আমাদের শরীর এবং মনের গ্যারেজে ঢুকানোর টাইম, সার্ভিসিং টাইম এগুলো আমাদের। কারণ লক্ষ্য করলে দেখা যাইব চৈত্র নবরাত্রি মানে হইতাছে শীত যাইতাছে গ্রীষ্ম ঢুকতাছে, তারপরেরটা হইতাছে গ্রীষ্ম যাইতাছে বর্ষা ঢুকতাছে, তারপরে হইতাছে বর্ষা যাইতাছে শীত ঢুকতাছে। এমন ভাবে ট্রানজিশন যে পিরিয়ড গুলো, এগুলোর টাইমে আমার বডি নিডস টু হিলিং চায় আমাদের বডি। কারণ আমাদের বডিরও তো অ্যাডাপ্ট করতে হইব, শীতের থেকে গরম, গরম থেকে ঠান্ডা, ঠান্ডার থেকে আবার বৃষ্টি, এগুলোরে তো আমাদের বডিও তো এনভায়রনমেন্টের সঙ্গে আবহাওয়ার সঙ্গে অ্যাডাপ্ট করতে হইব। তো ওই টাইমগুলো হইতাছে নবরাত্রির সময় ফাস্টিং দেয় আমাদের, রাত্রির ভোজন দেয়, অনেক কিছু দেয়, মানে ওইগুলো এরম ভাবেই আমাদের বেদিক কালচার, আমাদের পূজা পার্বণ অনুষ্ঠানগুলো সাজানো। একটু লক্ষ্য করলে দেখা যাব যে প্রত্যেকটাই কিন্তু আমাদের মন এবং শরীরে রিজুভিনেট করার লেগা। এই হোলিটা সেম, এটা কিরকম ভাবে, এটা যদি একটু এক্সপ্লেইন করো। ওই তো তুমি হোলির আগে যদি দেখো, এখনো টিসুকুয়েশের একটা ফুল আছে, অর্গানিক যে রংগুলো ব্যবহার করা হইতো, হ্যাঁ, এখনো বৃন্দাবনে কিন্তু অর্গানিক হোলি কোনো কোনো জায়গায় কিন্তু মানে অর্গানিক রং, কিন্তু অর্গানিক রং ব্যবহার হয়, মানে অকৃত্রিম মানে আর্টিফিশিয়াল না। আজকাল তো আমরা ম্যাক্সিমাম কেমিক্যালি ইউজ করতেছি। কেমিক্যাল আমাদের যে এই অধোগতি, এই অধোগতির কারণে হোলি কারণে জানো তো রং দিতে গেলে না না আমার অ্যালার্জি আছে, আমাকে দেবে না প্লিজ। আরে ভাই, আরে অ্যালার্জি ট্যাবলেট দরকার হলে খেলা দুইটা।
দুইটা অ্যালার্জি ট্যাবলেটস খেলাইস, কিন্তু মা তবুও একটু আমার মনে হয় একটু হোলি টোলি সববার খেলা উচিত। মানে এই যে হোলির সিগনিফিকেন্সটা আমি যদি কই যে কালারটাই কেন, এবং কালার দিয়ে সেরে যে একজন আরেকজনের রং লাগানোর রং একটা ব্যাপার, লাগানো। হ্যাঁ, এইটা হোলির আর কি। যে গল্পটা দেখো, আমার মনে হয় ঈশ্বরের চাইতে আজকে আমাদের ঈশ্বরীয় আলোচনার মানে আমার যদিও এই ক্ষমতা না ঈশ্বর সম্পর্কে কোনো কথা কোয়ার মতো, তারপরেও এই অধম একটু চেষ্টা করতাছি। ভক্ত প্রহ্লাদের কথা আমরা সবাই জানি। হ্যাঁ, তার বাবা, আমার দুইটা ক্যারেক্টার খুব প্রিয়। একটা হচ্ছে নচিকেতার ক্যারেক্টার, কাঠোপনিষদ পড়লে জানা যায় নচিকেতা আর ইয়ামের মধ্যে, যমরাজার মধ্যে কনভারসেশন। আর এখানে ভক্ত প্রহ্লাদের ক্যারেক্টারটা আইবই। তুমি যেহেতু প্রহ্লাদের কথা তুলছো, আমরা আগে প্রহ্লাদের গল্পটা শুনি এবং নচিকেতার গল্পটা আমরা একটুখানি শুনুম। ভক্ত প্রহ্লাদের গল্পটা শোনার কিছু নেই, আমরা সবাই জানি এই অসুর বংশের মধ্যে প্রহ্লাদজির জন্ম হয়েছে এবং উনি ছিলেন হরিভক্ত, মানে নারায়ণ নারায়ণ করতে করতে এইটুকু একটা ছোট্ট বাচ্চা। কোয়া হয়, আমি অনেক জায়গায় শুনি যে কয় যে ঈশ্বর বলে নিরাকার, ত্রিগুণাতীত। ঈশ্বর নিরাকার ত্রিগুণাতীত, কিন্তু একটা ভক্তের জন্য ঈশ্বর কিন্তু আকারও দৈরায়, এমনও তো নালে নার্সিং দেব আইলো কেমনে। ঈশ্বর মনে হয় তার ভক্তের ডাকে, তার ভক্তের ভালোবাসায়, প্রেমে, তার সমর্পণে উনি সাকারও। উনি আবার আমরার মতো, কারণ ব্রজের যে লালা, বৃন্দাবনের যে লালা আজও লালা, সেই লালার গল্প যদি কেউ শ্রীমদ্ ভাগবত, দরকার নাই এমনিও যদি কেউ শোনে, অবাক হয়ে যাবে যে সেই পরম পুরুষ ছোটবেলা যেই সমস্ত কান্নকীর্তি করছে, উনি নিজেও ভুলে গেছে একটা সময়ে যে উনি যে এই মানে একজন ঈশ্বর, উনি যে ঈশ্বর, উনি যে সেই পরম পুরুষ, উনি নিজেও একসময় ভুলে গেছে গা, উনারও মনে নাই। তো আমার মনে হয় ভক্ত যে ডিভোটি ইজ মোর পাওয়ারফুল দেন ঈশ্বর, দেন গড। না সত্যি, এটা তুমিও একটু আগে কইতেছিলে যে ভক্তের কতটা পাওয়ার থাকে। পাওয়ার নালে এইটুকু একটা বাচ্চা অসুর বংশে জন্ম হইয়া তার চতুর্দিকে সব অসুররা হাউ মাউ কাউ করতেছে, মাংসের গন্ধ পাও করতেছে, আর সেখানের ভিতরে সে হরি হরি নাম সংকীর্তন করতেছে। তারপরে তার বাবার কথা হইতাছে যে দেখো, আমরা আজকে পডকাস্টে বসে আমরা সবারই একটা ইচ্ছা থাকে, ভাই আমারে সবাই চিনুক, আমার ছবির ভিতরে লাইক কমেন্ট সবচেয়ে বেশি পড়ুক। ঠিক প্রহ্লাদের বাবার ওই ইচ্ছাটাই আসছিল। আচ্ছা, কিরকম? যে আমার এই সবাই পূজা করব। আচ্ছা, আর কোনো আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই। তো উনি তপস্যা আসলো, তখনকার সময় তো তপস্যা করে সে ব্রহ্মাজিরে উনি স্যাটিসফাইড করে লেছে, হিবি হ্যাপি করে লেছে, খুশি করে লেছে। ব্রহ্মাজি কইছে বলো কি বর চাও। এইবার ইনি তো মানে যত যাবতীয় শর্তগুলো আছে, না বাইরে, না ঘরে, না দিনে, না রাত্রে, না মানুষ, না পশু, এরকম হাজার শর্ত দিয়া সেরা কইছে আমার যেন কেউ না মারতে পারে। আরে বাবা। তো ব্রহ্মাজি গেছে তথাস্তু, ঠিক আছে যাও। তো এবার উনি তো একচ্ছত্র অধিপতি হয়ে আছে। এবার যদি উনার ফেসবুক থাকতো দেখা যায় তো হিরণ্যকশিপু 1000 লাইক, আমার ছবিতে লাইক না দিলে তুই শেষ। প্রচুর লাইক কমেন্ট, ডিজিটাল অসুর একাচ্ছত্রপতি হয়ে গেছে গা। তো এমনভাবে তো চলতে পারে না। তো কিন্তু ভক্ত প্রহ্লাদ উনি কোনোভাবেই কনভিন্স করতে পারছেন না। আচ্ছা, তাইনের সন্তান, কিন্তু ভাবন যায় কেমন মানে আইরনি অফ ফেট যারে কয়, উনার সন্তান হরি হরি নাম কয়, উনার নাম কয় না। আচ্ছা, উনি অনেক চেষ্টা চরিত্র করার পরে লাস্টে উনার বোনরে হোলিকা, যার উপরে আশীর্বাদ ছিল, আমি বুঝি না তখনকার দিনে এরা আশীর্বাদ দিত সেকেন্ড লাগে না, আবার অভিশাপ দিত সেকেন্ড লাগে না। এই এত আশীর্বাদ অভিশাপের খেলাধুলা। এই হোলিকা যিনি, উনিও একজন ডেমনিক ক্যারেক্টার। এই হোলিকা, এই হিরণ্যকশ্যপুর এই বোন, উনার একটা ক্ষমতা ছিলেন যে উনি অগ্নির ওপরে বইলে অগ্নি উনারে স্পর্শ করবেন না। আচ্ছা, বেশ ভালো কথা। তো কোয়া হইলো যে তুমি প্রহ্লাদ রেনিয়া বও, এই ছোট্ট বাচ্চাটা রেনিয়া হোলিকা বইল। অনেক জায়গাতে আমি শুনছি উনার একটা চাদর আসলো বলে, এই চাদরটাতে অগ্নি স্পর্শ করে না কেমনে আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, উনার শরীরে অগ্নি স্পর্শ করতো না, উনি বাচ্চাটারে নিয়ে বইছে, আগুন দাউ দাউ করে জ্বললো, দেখা গেল হোলিকা মইরা গেল গা, প্রহ্লাদ জীবিত রইল। ওইটাই হোলিকা দহন হিসাবে
পালন করা হয়। আচ্ছা আচ্ছা। এর মেসেজটা এইটাই একই, যে অশুভ তত্ত্ব যতই শক্তিশালী হোক না কেন, সে কোনো না কোনো একটা জায়গাতে গিয়া তার মাত হইতে বাধ্য। ওয়াও। হ্যাঁ, তো এবার হোলিকা তো ওইটাই হোলিকা দহন, তারপরের দিন ইয়ে করা হয় আর কি। আমরা বোধ হয় এত গল্প এমন ভাবে কোয়া হয়েছে এই কারণে, কারণ কি আমরা গল্পের সঙ্গে তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যাই এবং একটা খুব সুন্দর ইমাজিনেশনও করতে পারি। যেমন তুমি গল্পটা মানে কইতে আসলে আমার চোখের সামনে একটা ভাসতাছিল এরকম ইমাজিন, আগুন হইছে, এখানে কি একজন বইয়া রয়েছে, জ্বলতাছে, এবং এটার থেকে যে এত সুন্দর করে হোলিকা দহন কথাটা উঠা এলো, এটাই মানে একটা বিশাল ব্যাপার। এই যে প্রত্যেকটা গল্পের মাধ্যমে আমরা বুঝা যাওয়ার যে একটা প্রবণতা। আর সবচেয়ে মজার একটা তথ্য দিই, হয়তো অনেকেই জানেন, দর্শক শ্রোতা বন্ধুরা, বা আর অনেকে হয়তো জানেন না, যারা জানে না, সিদ্ধার্থ জানে না, জানি না দেখি তো আজকে তোমার আইনে বৃন্দাবনে একটা জায়গা আছে, নাম হচ্ছে ফাল্লিন। তো ফাল্লিনে হোলিকা দহন কিভাবে হয়? হোলি বৃন্দাবনে শুরু হয় 40 দিন আগ থেকে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর থেকেই হোলি শুরু হয়ে যায়। আচ্ছা। তো ওইখানে একটা ফাল্লিনে একটা কুণ্ড আছে, ছোট একটা গ্রাম, ওইখানের কুণ্ড কোয়া হয়েছে। ওই কুণ্ডটার থেকে প্রহ্লাদজির একটা মূর্তি ভাষ্যা উঠছে, মানে কেউ পাইছে। তো ওই এখানে প্রহ্লাদজির একটা মন্দির আছে, মন্দিরে উনার পূজা করা হয়, হ্যাঁ, বিধিসম্মতভাবে পুরা বছর। কিন্তু এই যে হোলিকা দহনের দিন, এর 40 দিন আগে মন্দিরের পূজারী কি করেন, এই মানে বিধিসম্মতভাবে ব্রহ্মচর্য পালন করে, খাওয়া দাওয়া নিষ্ঠা সহকারে যা যা রিচুয়ালস আছে উনাদের ওই সমাজে, উনি সব কিছু পালন করেন। আচ্ছা। কইরা হোলিকা দহনের দিন, ধরো এরকম দুতলা বিল্ডিং এর মতন ঘুঁটে যে আছে, অর্থাৎ গোবরের যে ঘুঁটে, এরকম চাই তৈরি করা হয়, বড় বড় এরকম চাই, এগুলোর ভেতর আগুন দেয়। এই আগুনের মধ্য দিয়ে ওই যে পূজারি হাইটটা যায়, উনার গায়ে অগ্নি স্পর্শ করে না। আমি না হয় মানলাম ভক্ত প্রহ্লাদের গল্প, না হয় মাইথোলজি, ঠিক আছে, এর কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নাই, ঠিক আছে, হিস্টোরিক্যাল কোনো তথ্য নাই, মানলাম। কিন্তু এই যে ফাল্লিন গ্রামের যে এই ঘটনাটা, এর আমার খুব ইচ্ছা, মানে বন্ধুরা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন, এটারই কোন ব্যাখ্যায় মানে ব্যাখ্যাকরণ, যে ডিসক্রিপশন, এটা যুক্তি কি, তর্ক কি? একটা মানুষ এত উঁচা দাউ দাউ করা একটা আগুনের মধ্যে দিয়ে যাইতেছে, তার গায়ের মধ্যে আগুন স্পর্শ করতেছে না, হাউ ক্যান ইট পসিবল? কিভাবে সম্ভব? আমরা তো এত ডিপে যাইতেই পারি না। না, আমাদের তো ক্ষমতাই না, আমরা তো মানে কি কমো। আমি যখন গল্পগুলো শুনি, মানে তাদের গল্প না, তাদের জীবন চরিত্র যখনই শুনি, ভক্ত সুরদাসজির, যখন উনি চোখে দেখতে পারতেন না, তারপর সবাই বৃন্দাবনের নিধিবনে যান, এটা স্বামী হরিদাসজির সাধনস্থল, হ্যাঁ, উনি প্রকট করছেন ওইখানে বিহারীজিরে। তারপর বৃন্দাবনের যে 7 জন নিধি আছে বা যে গোসাইরা আছে, তাদের জীবনগুলো যখন দেখি, পড়ি, শুনি, আমার অবাক লাগে। আমার তখন মনে হয় যে আমরা কি সাধনা, কি ভক্তি ধারে কাছে দিয়েও আমরা নাই। তুমি কি ঈশ্বর বিশ্বাসী করো? হ্যাঁ, আমারে যদি কেউ জিজ্ঞেস করে ঈশ্বর আসেনি, তাহলে বিশ্বাস করো, আমি কমু যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছে, ঈশ্বর আছেন। তুমি লতা মঙ্গেশকরের দীক্ষা, তোমার কি অবিশ্বাস হয় যে ঈশ্বর নাই? আমার তো তাইনারে দেখলেই মনে হয় যে ঈশ্বর আছেন। তোমার রবীন্দ্রনাথ দেখলে মনে হয় না যে একটা মানুষ সারা জীবনে যা লিখা গেছে আমরা কোনোদিন পড়া শেষ করতে পারতাম না? কালিদাসজির মেঘদূতম, মানে এই যে যা কিছু লেখছে, অভিজ্ঞান শাকুন্তলম যে লেখছে, এই এত কঠিন কঠিন সংস্কৃত, উনি পড়াশোনার কোয়াউয়ে বিসিডি কিচ্ছু জানে না। হ্যাঁ, উনার গল্প তো আরও ডেঞ্জারাস। তো এনারারে দেখলে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় না? এটুকু একটা ছোট্ট বাচ্চা যার গলার কারুকাজ দেখলে তুমি মন্ত্রমুগ্ধের মতো নিয়ে থাকবা, ও মা কিভাবে সম্ভব, এমনি এইটুকু বাচ্চা জন্মই তৈছে না, হের আবার কি সাধনা, হের আবার কি রেওয়াজ, হের আবার কি? এরারে দেখলে মনে হয় না যে ঈশ্বর আছে? ঈশ্বর যে আসেন, এটার আর কত প্রমাণ, কত প্রমাণ। আচ্ছা, আমরা যে মানে ঈশ্বরে পাওয়ার লেগে তো আমরা মানে নানা রকম পন্থা অবলম্বন করি,
ঠিক আছে, এবার ধরো আচ্ছা আমরা যতটুকু যা কিছু বুঝি তা দিয়ে আসলে হয়তো তার একটা সংজ্ঞা তৈরি করতে পারি, একটা রাস্তা অবলম্বন করতে পারি। যারা ধরো কিছুই জানে না, বুঝে না, এত একটা ভাবের মধ্যেও নাই, তারা কি ঈশ্বর প্রাপ্তি হয় না? তারা আর কেমনে লাভ করে ঈশ্বরে? হ্যাঁ, সুরদাসজি কোন কোন ইউনিভার্সিটির পিএইচডি করা, গোবিন্দ দাসজি, এত এত ক্যারেক্টার, এত ক্যারেক্টার, তৈলঙ্গনাথজি, এই রামকৃষ্ণ পরমহংস, কি কোন ক্লাস ফার্স্ট কোন কলেজের পিএইচডি তারা হনে তাই নেড়ে পড়তাছে, আইআইটিয়ানসরা তাই নেড়ে উদ্ধার করতেছে, তাই নিয়ে তো পড়াশুনোই করছে না গদাধর। তো তো এই ইডির এর সঙ্গে মনে হয় কোনো ওইডি মনে হয় আমার মনে হয় ডাউনলোড হয়, হ্যাঁ ভেতরে ডাউনলোড হয়, যার মানে এই ইন্টারনেট মাথার ইন্টারনেট যার হেভি ইন্টারনেট শক্তি বলতে আমি ওই মেধার কথা কইছি না, যেটা ব্যবহারিক জীবনে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রথাগত শিক্ষার যেটা আমি এই ইন্টারনেটের কথা কইছি না, এই মেধার কথা কইছি না। এই মেধা কম বেশি সবার ঠিক আছে, ব্যাক বেঞ্চারদের যে কেডা দেখবে বেঞ্চের লাস্টের পিছে মানে বুঝতেও হে দেখবা হে বড় হয়ে কুটিপুতি, আর যে ফার্স্ট বেঞ্চে বুঝছে একেবারে টপার হে দেখবা একটা কেরানি চাকরি পাইছে, না হয় একটা ডিএম হইব, এই ডিএম হইব, ম্যাক্সিমাম একটা কিছু হয়েছে ওয়েটে ভালোই আছে। তা হে কি হেরে দেখবা ওই যে ফার্স্ট হয়েছে হেরে হে নমস্কার কোন কারণে পলিটিশিয়ান, হে হয়তো একটা খুব নাম করা নেতা মন্ত্রী, হেরা আইলি সার কইতে হইব। তো আমি ওই প্রথাগত জায়গায় যাইতাছি না, আমি কইতাছি যে এই যে ভক্তির এই জ্ঞান মার্গ, অনেকে জ্ঞান মার্গের আছে যারা জ্ঞান দিয়া সেরা নিজের আরে প্রচুর আপলিফট করছে। জ্ঞান মার্গের মধ্যে অনেকে আছে কর্মযোগী, হ্যাঁ, একজন দিনের ভিতরে হরিনাম সংকীর্তনও করে না, সময়ও নাই, উনি ঈশ্বর টিশ্বর ভাই সাইড রাখো, আমি আগে মানুষের সেবা করে আলি, হ্যাঁ, বা দেশের সেবা করুম, জনের সেবা করুম, আমার জীবনটা আমি ওইখানে উৎসর্গ করি, তো তার ঈশ্বর প্রাপ্তি হইতে পারতো না, কারণ তার ওই পিওরিটিটাই তো ইম্পর্টেন্ট। আর যারা আমার মতন কর্মেও নাই জ্ঞানেও নাই তারারও কি ঈশ্বর হইতো না? তা আমার একদিন খুব মনের মানে দুঃখ হয়েছে, যে মাথার উপর ইচ্ছা দুঃখ, যে আমার তো কিছুই তো না, আমার তো জ্ঞানও নাই, কর্মেরও কোনো বাদ লেশ টেস নেই, সারাদিন ঘুমাইতে পারলে দিনের 20 ঘন্টার 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা আমি হেপি তুইলে আমার কি হইব? তখন মনে হচ্ছে আরে আমার ঠাম্মা ঠাকুরমা তারাও তো আছে। তো আমি শুনলাম জানাবাইয়ের গল্প, কর্মতি বাইয়ের গল্প, জানাবাই তাদের গল্প এমন যে তারা দাঁত ব্রাশ করতে করতে ঠাকুরজির মানে শ্রীকৃষ্ণের ভোগের খিচুড়ি রান্না করতো, আর শ্রীকৃষ্ণ দৌড়ে আয়া পড়তো তাদের খিচুড়ি খাওয়ার লিগা। মানে ওই শ্রীকৃষ্ণ বলতে উনি তখন অলরেডি দেহের সমাপনের উনার না পরবর্তী সময়ে। তো ওই জানাবাই কর্মতি বাই তারার মানে কোনো না আছে নিয়ম, না আছে নিষ্ঠা, না আছে পড়াশোনা, কিচ্ছু নাই, তারার ওপরে ঠাকুরই ভাবে। একটা কথা আছে, কই জানে না কে দয়ানিধি কন সে গুণ পে রিজ যায়, মানে দয়ানিধি কার কি গুণের উপরে যেন খুশি হয়ে যাবো গা, ইউ নেভার নো, কারণ কৃপার কোনো সংজ্ঞাই নাই। আচ্ছা, কৃপার আবার কি সংজ্ঞা কোন? আমার একটা কথা কো, সাদন কাসাই যে মাংস বিক্রি করে তার বাটকারার মধ্যে শালিগ্রাম শিলা হে কুইতে পারে না। একটা বৈষ্ণবের লিগে শালিগ্রাম শিলা মানে বিশাল ব্যাপার। একটা বৈষ্ণব সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ লক্ষ্য করলো যে কসাইয়ের এই বাটকারার মধ্যে শালিগ্রাম শিলা টুকুর 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 করতেছে। তখন তাইনি জিজ্ঞেস করলো যে আরে তুই কি করতেছ, দে এই শালিগ্রাম শিলা দে, তুই যা দিয়ে মাংস মাপতাছস। তখন কইলো যে আরে প্রভু আমি তো জানি না, আমার তো ভুল হয়ে গেছে গা, হ্যাঁ, তাড়াতাড়ি শালিগ্রাম শিলারে দিয়া দিছে। আচ্ছা, তো তাইনে বাড়িতে নিয়ে ঘি দুধ মধু সব কিছু দিয়া স্নান টান করায়া বিধিসম্মতভাবে পূজা করেন নিষ্ঠা সহকারে উনি আচারী ব্রাহ্মণ। কয়দিন পরে ঠাকুর স্বপ্ন দেখাইছে, শুন যেন আসলামে ননিয়া দিয়া। আমি তোমার এত কিছু দিয়ে ফুটা টুজা করতেছি, ভাল লাগতেছে না? তুমি এনে মাংসের বাটকারা হইয়া লুটুর বাটুর করতে তোমার এত খুশি লাগতেছে? কহ আমার হে যে লড়ি টড়ি দিয়ে ভাল লাগতেছে, হে এনে নিয়ে দিয়ে আমারে, আমি না থাকতাম না।
তো কন সে গুণ পে দয়া নিধি রিজ্জায়ে, কেউ কইতে পারে না, এটির কোনো ইকুয়েশনই নাই। এরপরে নিয়ে ব্রাহ্মণের তো কিছু করার নেই, উনি এমনিও রাখতে পারতেন না, তাই নিয়ে দিয়ে আইছে। তখন সাধারণ কাছে আই কইছে উমাইডাল নিয়ে পড়ছেন আমার কাছে, আমার কাছে তাই নিয়ে স্বপ্ন দেখাইছে, তাই নিয়ে আমার কাছে থাকতো না, তোমার কাছেই থাকবো। তখন তার ক্লিক করছে, ক্লিক, তখন সে সব ছাইরা দিছে এই মাংস কাটাকুটি। সে তখনই শালিগ্রাম শিলা নিয়া জগন্নাথ ধামে রওনা হয়েছে। এরপরের গল্প বিশাল গল্প, আমি ওই গল্পে যাইতাম না, অনেকেই জানেন। তো এই ভক্তরাজের মধ্যে পরবর্তী সময়ে সাদান কাসায়ের নাম এনলিস্ট হয়েছে। আমরা রয়েছে না হনো, যদিও তোমারও না আমারও না। আর এই জন্মে হইতো না এই আশা আমি ছাড়ি না, কারণ আমি দেখছি যে আশা রাখলে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই সম্ভবপর হয়। আশা আর বিশ্বাস অনেক কিছু সম্ভব। হ্যাঁ আমি জানি আমার হয়তো অনেক দোষ আছে, হাজারো। একটা গান আছে, প্রভুজি মেরে অবগুণ চিত্ত না ধরো, তুমি আমার অবগুণ যদি গুইন্না আমারে ধরাই দো, তৈলে হইতো না, তো তৈলে তো আমি জীবনে এই জন্মে গেলে আরো কোনো জন্মে উতরাই পারতাম না। প্রভুজি মেরে অবগুণ চিত্ত না ধরো, তুমি তোমার চিত্তে আমার অবগুণ ধরনের দরকারই নেই, বরঞ্চ আমার যে অবগুণ আছে যেগুলো তোমার পছন্দ না, আশীর্বাদ করো, কৃপা করো, এগুলো যেন আমার থেকে দূর হয়। তোমার পছন্দ যেমন তেমন আমারে তৈরি করো, তৈরি তো চলে। তুমি তো সব কিছু পারো, তুমি তো সব জানো, সব কিছু পারো, তাহলে তুমি কি পারতা না যে আমার এই অবগুণগুলো সরায় তোমার মনের মতন তৈরি করতে? তাহলে আমি আশা ছাড়ি না। তোমার আবার আরেকটু ওই জায়গার পিছনের থেকে আবার একটু সামনে লয়ে আনার চেষ্টা করতেছি। আমরা আসলাম ওই অফিসে একটা লেথার্জিটিক এনার্জি, এবং সেই জায়গার থেকে হোলি একটা ভীষণ প্রাণময়, একদম ভীষণ একটা উচ্ছল একটা পরিবেশ আর কি। এই যে পরিবেশটার যে সৃষ্টি করতে হবে, এটা যে আমরা পালন করতেছি, এটা ঠিক কিল্লিকা, এবং এটার মধ্যে যে রঙের ব্যবহারটি শুরু হয়েছে, এটারই বা তাৎপর্য কিতা? এই প্রথমেই তো কইলাম একটা হোলির মানে আমাদের অর্গানিক কালার, এটার সঙ্গে কি কোনো রকম ভাবে আমরা আমাদের বডির অনেক কিছু কারণ ওই টাইমটা তো পক্সের টাইম। হ্যাঁ, এরা আবার অনেকে যারা ডাক্তার তারা ভালো কইতে পারবো এই বিষয়ে, তোমার বিশদ জ্ঞান দিতে পারবো। আমি তো মাঝখানে অনেকদিন আয়ুর্বেদালয়েও চর্চা করছো। আয়ুর্বেদালয়ে আমার নিজের যুদ্ধর বালু বেদুরি করছি, নিজে ঠিকঠাক জানলে যেটি ঠিক আছে। এবার তুমি কও যে টিস্যুফুল যে অর্গানিক যে কালারগুলো আছে, খাবারই পাই না ভাই আমরা অর্গানিক, আর রং একদিন লাগামু গালের মধ্যে, এটা তো কুত্তিকা পামু, মানে বাদ দিয়ে পারি না, দুধই পাই না। হ্যাঁ, তো সেটার ভিতরে অর্গানিক কালারগুলো মাখলে নাকি অনেকগুলো ব্যাকটেরিয়ার কি ব্যাপার ট্যাপার আছে, এগুলো তোমার বরঞ্চ কোনো একজন ডাক্তার আয়া বরঞ্চ তোমার পডকাস্টে বইলে একটু ভালো বুঝাই দিব। কারণ আমি এটি এখন কইতে যাবো, ঠিক আছে, আমার যেই ওই যে কইলাম কালো জিরার মতো বুদ্ধি নিয়ে এই কথাগুলো কইতে যাবো, সাথে সাথে তোমার কমেন্ট করবো, ফোন আইবো, তাই নাকি উনানের ডাক্তার, তাই না আবার ইন্ডিলিয়া গান দিতেছে। আচ্ছা, তাও যদি কেউ ফোন করে, এখন তো কেউ ফোন করতেছে না, তাও যদি কেউ ফোন করে, আমি রিস্ক লইতে একদম রাজি নাই। পরে আবার দেখা যাবো মিম টিম বানাই লাইছে, তাই নিয়ে কইছে, তাই নিয়ে একেরে কোনখানে ডাক্তার, জীবনে পড়াশোনা করতে না ডাক্তার, ইহানে আইছে ব্যাকটেরিয়া, এলগি, ফাঙ্গাস ইতালিয়া গল্প করতে, ইডির উপরে আবার রঙের প্রভাব লিয়া কথা কইতেছে। বা ক্ষমা করো, আমি ইডিলিয়া কথা কইতাম না। তো তারপরে এবার যদি আমরা হোলির আরেকটু ভিতরের দিকে যাই, তাহলে হোলি সেলিব্রেশনের কথা যদি আগে, তখন সবচেয়ে প্রথমে উঠে বৃন্দাবন আর কাশী, এই দুইটা জায়গার নাম। কাশীর সেলিব্রেশন তো অন্যরকম। তার লিগে আমি তোমার এইবার জিজ্ঞেস করতে চাই যে তুমি কোন জায়গাটাতে আগে ঢুকতে চাইতেছো, বৃন্দাবন নাকি কাশী? না, অবশ্যই কাশী। অবশ্যই কাশী, কারণ কাশীর আগে হয়তো, আচ্ছা, কাশীতে আগে শুরু হয়ে যায় মশান হোলি, আমরা যেটা মশান হোলি, শামশান হোলি, কারণ এই হোলিটা আগে হয়। ওই একাদশী একটা আছে, রংভরি একাদশী। আচ্ছা, ওই একাদশীর পর দিন এবার পড়ছে 11ই মার্চ 2025 এই মশান হোলি পড়ছে। ওকে, তো মশান হোলি নিয়ে আমি তো পরে কমু, আগে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা কও। তুমি যখন ওইখানে আসিলা, মশান হোলির এক্সপিরিয়েন্স করছো, কেমন লাগছে তোমার? আমার প্রথমবার কাশী যাওয়া, সেই মশান হোলির কেন্দ্র করে এসে আমার প্রথমবার কাশী যাওয়া, এবং
কাশিতে গিয়া সেটা তো আমি সত্যি কথা কিন্তু শহরটার প্রেমে পড়ে গেছি। আমি যখন কাশিতে পৌঁছাইছি তখন রাত 2:30, কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছালাম রাত 2:30। সারা রাত আমি মানে স্টেশনে কাটাইলাম। পরদিন সকালবেলা উঠে সেরা আমি হোটেলে নিলাম, বন্ধু বান্ধবরা আইলো কয়েকজন, গিয়া সেরা আমি কাশি শহরটাতে পৌঁছাইলাম। কাশি শহরে ঢুক্কা সেইরা কাশির যে ভাইব্রেশন, এটা আমার কাছে মনে হইলো যেন গোটা শহরটা জুইরা সেইরা যেন আমার ওয়েলকাম করতেছে। মানে তুমি আইসো, মানে আমার না অনেক শহর তো আমি ভিজিট করছি যাই, কিন্তু কোনো জায়গাতে আমার এরকম মনে হয়েছে না যে কোনো শহর আমার এরকমভাবে ওয়েলকাম করতেছে। এটার মধ্যে যে কি এনার্জি খেলা করতে আসলো আমি বুঝে উঠতে পারছি না। বেশ ভালো কথা, কাশিতে গেলাম। এবার কাশিতে গেলে পরে যখন শ্মশানহুলির কথা উঠেই বা মশানহুলি যে যেই উচ্চারণে করে, যেটার কথা উঠে, তার সঙ্গে তো সেই মণিকর্ণিকা ঘাট তো জড়ায় এই জায়গা। এবার মণিকর্ণিকা ঘাট যেখানে একের পর এক লাশ আইতাছে, যেখানে সব যাত্রা হয়, যখন সব নিয়ে যায় তারা ব্যান্ড পার্টি বাজায় সেরা নিয়ে যায়, মানে জিহানে ওইটা একটা সেলিব্রেশন। আমিও ভাবছিলাম বিয়ের কোন কনে যাইতাছে দৌড়াইতে দৌড়াইতে গেছিলাম, বা কি সুন্দর, কিন্তু গিয়া সেরা দেখছো সব নিয়ে যাইতাছে। তো ওই জায়গাটার মধ্যে গিয়া সাইরা আমি যখন জিনিসটি সম্পর্কে একটু বুঝলাম যে তারা চিতাভস্ম হোলি খেলে, মানে যে চিতার থেকে যে পশ্চটা তৈরি হইতেছে এরা দিয়া সেরা হোলি খেলে। খুব ভালো কথা। এবার প্রচণ্ড ভিড় ওইখানে, ওই দিন নানা রকম অঘরি আইতাছে, নানা জায়গা থেকে নানা রকম লোকজন আইতাছে, ভিড়, লোকে লোকালন্য। এবং কথায় কয় যে শিব ওই দিন নিজে আয় সেটা এখানে হোলি খেলতে আই আর কি। এবার তুমি কেমনে শিব রে বুঝবা যে শিব আদৌ আইসিনি, সে কোন রূপে আইছে না না আইছে, এটা তো যার সেই, আমরা তো চর্মচক্ষু দিয়া দেখতাছি, কারোর যদি সূক্ষ্ম চোখ থাকে হয়তো সে সেটার অনুভব করতে পারবো। এটা আমার একটা খুব দুঃখ, আমি কেন দেখি না সবাই দেখতে লাইতেছে। না না, তুমি কেমনে জানো, হয়তো তুমিও দেখছো, হয়তো তাই চিনতে পারছো না, তাই না, হয়তো ওই রকম ভাবি তোমার সামনে আসে, কথাটা তো গয়ে গেছে তোমার লগে, হু নোস। এবার আমি সেই শ্মশান ঘাটের একটা জায়গাতে, যেখানে নিচে সমস্ত হোলির আয়োজনটা চলছে, তার একটা কোনাতে মানে সিঁড়ির মাঝখানে দাঁড়ায় সেটা আমি দেখতাছি আর কি, নিচে সব লোকজন ইয়ে করতেছে, প্রচন্ড ভিড়, মানে আমার ওই ভিড়ের মধ্যে যাওয়ার আর ক্ষমতা নাই আর কি, মানে এত যে লোকজন ঠিল্লা যাবো ওইটা আমি পারতাছি না। আর আমার না ভীষণ ইচ্ছা করতেছে কাশ আমার একটু মানে ভস্য যদি আমি লাগাইতে পারতাম, মানে এটাই যেমন আমার লিগে আশীর্বাদ আর কি, যদি লাগাইতে পারতাম। তারপরে না হঠাৎ করে কি হইলো, প্রচণ্ড বাজনা টাজনা উঠলো, মানে হঠাৎ করে ধরো না যখন ভর উঠলে একটা যেরকম হয় পরিবেশ হঠাৎ করে বদলে যেতেছে, ধূপ ধুনা কাসর ঘন্টা বাজতেছে, ঠিক এরকম একটা মাহল সৃষ্টি হইলো। একজন ডমরু লইয়া বাজতে 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 আমার সামনে আয়সেরা আমার কপালের মধ্যে এমনি করে ভস্য মাইখা দিয়ে এসে তাই না যে কই হাওয়া হয়ে গেল, আমি আর দেখলামই না আর কি। আমি না 5-10 মিনিট শুধু দাঁড়ায় সেটা ভাবলাম যে কি হইল আমার লগে। আমি এখনো যখন কথাটা কই বা ওই মুহূর্তটা ভাবি, আমার এখনো গায়ে কাটা দিয়া উঠে। কারণ কি দেখো, এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। আজকে অন্য কেউ শুনলে পরে তো কবে যে হ্যাঁ বুজরু কি কইতাছে, বা হয়তো আইসলো কেউ একটা কিছু, না আমার কাছে মনে হয় যেন হ্যাঁ ওই ঈশ্বর প্রাপ্তিটাই বোধ হয় আমার ঘটছে ওই মুহূর্তটার মধ্যে আর কি। এবং ওইখানে এমন হয়েছিল যে জনস্রোতটা এই দিকে চলছে আর আমি এই ঠিক উল্টা মুখে আমার যাওয়ার ব্যাপার আর কি। আমার কাছে মনে হচ্ছিল আমার বোধহয় এইটাই শেষ যাত্রা, মানে এই মণিকর্ণিকাতেই বোধহয় আমার মানে বিশ্বা আমার এখানেই মাইরা লাগবো আর কি। সেই জায়গাটার থেকে আমি যে কেমনে ওপরে উঠে আইছি আমি নিজেও বুঝতে পারি না। তো এই হয়েছে গিয়ে আমার শ্মশান হোলি, মানে আমি কি কমু, চিতাভস্য হোলিটা আমার জীবনে না মানে প্রতি মুহূর্ত যখন আমি কাশিতে গেলে আমার শুধু এটাই একটা ইয়ে থাকে আর কি, যে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা ডেথরে তারা সেলিব্রেশন করতেছে, যেখানে মৃত্যুর কোনো শোক নাই, কোনো যাতনা নাই, সব সেলিব্রেশন করতেছে। এর উপরে আর কি হইতে পারে, এই হচ্ছে আমার অনুভূতি। সানন্দমানন্দ বনে বসন্তম আনন্দকন্দম अतिपापवृन्दं वाराणसीना तमनाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये श्रीविश्वनाथं শরণম প্রপদ্যে। কাশী বিশ্বনাথজিরে তো আমি দর্শন করেছি, মনে হয়েছে এটা তোমার কথাটা যখন কইতাছো, কারণ আমার তো সদ্য এক্সপিরিয়েন্স কাশী। জানি না তোমার মনে আসেনি, তুমি কাশী দর্শন করে আয়া তুমি আমারে কইছিলা যে দিদি তোমার এনে একবার কাশী যাও। তাই
আচ্ছা, তোমার মনে আমার নাই? মনে নাই একদম। জানি, কিন্তু আমার মনে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের বাকে মানে বাক মানে কথার মধ্যে দিনে 24 ঘন্টায় নাকি একবার সরস্বতী বয়। আচ্ছা, তো তুমি যখন কথাটা কইতে আসলা তখন তোমার বাকে সরস্বতী বইছে এবং তোমার সঙ্গেই আমার কাশি যাওয়া হয়েছে। সত্যি সত্যি সত্যি। আচ্ছা, এবং তো এই 2025-এই 2025-এ কাশী বিশ্বনাথ সম্পর্কে কিছু কোয়ার নাই, সবাই জানে। আর এর প্রচুর মানে গল্প গাথা, মানে এই শহরের ওপর যে কত অত্যাচার, কতবার তারে ভাঙা হয়েছে, কতবার তারে গুড়ানো হয়েছে। মাসান হোলি কোয়া হয় যে দেবী পার্বতীর, আমরা যেরকম ফিরাযাত্রা করি না, ফিরাযাত্রা গণাকারায় কইরা শিবজি আইছে, আচ্ছা। অর্থাৎ ফিরাযাত্রার পর কাশীতে আইছেন উনি দেবী পার্বতীর নিয়ে। আইসে পরে উনি গণ মানে হোলি টোলি খেলছে সবার লগে, এবার গণ তারপর ভূত পিশাচ তারা মিস গেছে গা। ও তো তাদের সঙ্গে ওই খেলছে, তাই নিয়ে হইতাছে ওই এই রাসভারি নাকি একটা একাদশী যে আগের দিন, ওই একাদশীর দিন খেলছে, রংভারি একাদশীর দিন খেলছে। তো তারা মিস গেছে গা। পরবর্তী সময়ে যখন গণ রাইলো তখন উনি এনারা ওই ছাই ভস্য দিয়া তাদের সঙ্গে খেলছে, তারা লোকে তার রং দিয়ে খেলতে পারছে না, ছাই ভস্য দিয়া খেলছে, ওইটাই মাসান হোলি। আচ্ছা আচ্ছা। এটার একটা আর দ্বিতীয়ত হোলি কিন্তু মণিকর্ণিকা ঘাটে হয়, কিন্তু শুরু হয় কিন্তু কিনারাম বাবার আশ্রম থেকে। আচ্ছা আচ্ছা। নাও তুমি কি জানো কিনারাম বাবা কে? না, কিনারাম বাবা বা শুনলে হয়তো আমার স্মৃতিশক্তি তো খুব প্রখর, তার লিগে আমি মনে রাখতে পারি না বেশি একটা। তার লিগেই তো তোমরার মতন এনসাইক্লোপিডিয়ার আমার সাহায্য নিতে লাগে কোনো কিছু হলে, দিদি এইটা কি, দিদি ওইটা কি। না, কিনারাম বাবা হইতাছে কোয়া হয় এনারে জীবন্ত শিব, মানে শিব ঠাকুরের কোনো একটা ইভেন দৈলঙ্গ স্বামীরাও তো চলন্ত শিব কোয়া হয় কাশীর। কেনার এই যে অঘোরী যে সম্প্রদায়, শৈবতন্ত্র, এনার প্রবর্তক কেনারাম বাবা। ওইখান থেকে মাসান হোলি শুরু হয়, হরিশ্চন্দ্র ঘাট হইয়া আয়া শেষ হয় মণিকর্ণিকার ঘাটে। এবং মণিকর্ণিকার ঘাটে সেটা মানে একটা বিশাল জমায়েত, মানে আনন্দ ফুর্তি সব কিছুর মধ্যে দিয়া সেলিব্রেট হয়। হ্যাঁ, গায়ের মধ্যে ছাই বর্ষ মাইখ্যা, চোখের সামনে দেখলাম টুকটুক টুকটুক করতে করতে মৃতদেহ আয় পড়লো, তারপরেও তো আমরা চৈতন্য হয় না। একবারও কি সারাদিনের মধ্যে ভাবো না এই জীবনের এইটুকু পার হয়েছি, যে আমরা যারাই, আমার আজকে 25, কালকে তার 35, তার 40, তার 60, আমার মৃত্যু কিভাবে হইব? কোনো সময় কি ভাবনাতে আয়ে মৃত্যু কিভাবে বড় কথা, মৃত্যু যে হইব এটাই তো মানতে চাই না একদম। আহারে মইরা আসছে বেচারা ভাই, আমিও তো একদিন এনে থাও সব দেহ দেখলে সামনে দিয়ে আহারে কার জানি মইরা আসছে, কি আফসোস। আমি জীবনে যাইতাম না কোনোদিন, আমি প্রচুর লোক LIC के साथ जिंदगी के बाद भी जिंदगी के साथ भी, মানে আমি সারা জীবন থেকে যাবো এইসব দেখতে যাবো, কিন্তু আমার কোনোদিন মৃত্যু হইতো না। কোনোদিন কি ভাবি বইয়া যে ভাই আমার কি অ্যাক্সিডেন্টে মরুম, নাকি ভেন্টিলেশনে গিয়া মরুম, না করোনার মতো রোগে মরুম, না কোন কেমনি আমার মৃত্যু হইব, মৃত্যুকালে আমার চেতনা কেমন থাকবো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মৃত্যু কেমনে হইল, আমার চেতনা তখন কি চাইব, কি করব, ওইটার মৃত্যুটা যখন সেলিব্রেশন, লাইফটাও যেমন সেলিব্রেশন, লাইফটারে নিভানের লিগা যেমন স্কিল আছে কিছু, ঠিক মৃত্যুটারেও ওই টাইমটার মধ্যে লিগেও কিছু জিনিস আগের থেকেই তৈরি করে রাখতে হয়। তুমি ছোটবেলা তোমার বাবা মা স্কুলে ভর্তি করাইছে, খুব ইচ্ছা আমার ছেলে তো মেধাবী ছাত্র হইব, পড়াশোনা করতেছো, হয়তো IIT-তে পাইছো, কেন এগুলো তো কিল্লিগা করতেছো, মানে জীবনটারে গুছাইতেছো তো। আমার একটা বাড়ি হইলো, একটা গাড়ি হইলো, বাচ্চা কাচ্চা হইলো, সন্তান আদি হইলো, আমি একটা গুছানোর সুন্দর সাজানো সংসার আমার একদম টপাটপ টপাটপ সব আছে, কিন্তু ওই লাস্ট দিনের তৈরির জন্য কি তৈয়ারি আছে তোমার? ঘন্টা। ওই তৈয়ারিটারে রিমাইন্ডার হিসাবে টুং টুং করে অ্যালার্ম হিসাবে ওই মাসান হোলি একবার ভাবো, প্রত্যেক বছরই আইতাছে, কোনো একটা বছরে যদি চেতনা চেতনায়
যে আমি আমার শেষ সময়টা কেমন চাই। ঠিক। এমন যদি হয় যে বৃন্দাবন অথবা কাশীর কোনো ঘাটে বয়ে রইছি, হয়তো কোনো চ্যান্টিং করতাছি, ওম নমঃ শিবায়, মালা জপতাছি, গঙ্গার দিকে, হ্যাঁ পূর্ণিমার রাত, তোমার গান গাওয়া, আর হয়তো মালা জপতে জপতে মা গঙ্গার উত্তর বাহিনী না দক্ষিণ বাহিনী, মা বলে এখান দিকে উল্টা দিকে বাহিতে হয়, মা গঙ্গারে দেখতাছি, আকাশের পূর্ণিমার চাঁদ আমার গায়ে ভিজাই দিতাছে, নরম আলো। এমন সময় আস্তে আস্তে আমার প্রাণটা গেছে গা। আমি শেষ সময়ে দেখলাম আমার সামনে বিশ্বনাথ আয়া হাজির হইল। হ্যাঁ, উনি বলে নাকি যাওয়ার সময় মৃতদেহ যে এনে হয় তারক মন্ত্র কয় কানে, উনি আয়া হাজির হইল। হ্যাঁ, আমার মৃত্যু যদি এমন হয় কেমন হইব, কোনোদিন ভাবছিনি কোনো সময়। এটা তো রাজ ঐশ্বর্য পাওয়ার চাইতেও বেশি, ভাবছি তো না, সত্যি কথা, এটা তো চাইলে না দিব তোমারে, তুমি যা চাইতাছো উনার কাছে উনি তো দিতেই আছে। সকালে ঘুম থেকে উঠা যে সূর্য চন্দ্র তারা খাবার দাবার কোনোটা কি তোমার নিজের? কিচ্ছুই তো নিজের না। কোনো এই যে ভাত খাইতাছো, ডাল খাইতাছো, কোনোটা কি নিজে করছো? চাষবাস করে কিচ্ছু না, সব তোমার ঘরে আনতেছে, পয়সার বিনিময়ে তুমি এগুলো পাইতাছো। তো দিতাছে তো, ধরনী তো দিতাছে, মাদার আর্থ দিতাছে তো, পোষণ করতেছে তো তোমারে, কিছু টাকা দিছো তুমি, কিন্তু উনি যা তোমারে দিতাছে এটার তো কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। তো এত জীবনে গ্রেটফুল হওয়ার লিগে হাজার হাজার কারণ আছে, কিন্তু আমরা হয়ে থাকুন কিটা আনগ্রেটফুল। কোনোদিন এইটাই আজকে হোলি যে কোনোদিন একবার ভাবি বই অন্তত পক্ষে ভাই আমার ডেটটাও সেলিব্রেশনের মতনই হোক। মানুষ তো গেলে গা চৈতন্য, আমি জানি না আমারে কি করবো, কুনানে লইয়া যাইব, কেমনে করবো ক্রিমেশন কইতে, কিন্তু আমি চৈতন্যটা থাকতে থাকতে তার লগে একবার তারে চোখের দেখা দীক্ষা এমনভাবে যাইতে পারে। এটাও তো চাও, তাইনের কাছে চাইলেই তো দিব, একবার চাও নিশ্চয়ই দিব, আমার বিশ্বাস। আমরা কাশীর আরেকটা ইন্টারেস্টিং টপিক রয়েছে, এটাতে আমরা পরে ফিরব। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং টপিক, এটাতে আমরা ছাড়তাম না, কিন্তু তার আগে আমরা একটু বৃন্দাবনের ফ্লেভারটা নিতে চাইতেছি। এমন কোনো লেখক শরৎচন্দ্রের ইন্দ্রনাথ পড়লে দেখবা সেই যে কিশোর কিশোরী, সেই যুগল প্রেম লইয়া কোনো লেখক কবিতা, গল্প, গীত, কাব্য কি না হয়েছে শুধু সেই কিশোর কিশোরীর প্রেম নিয়ে। হোলি মানেই তো প্রেম, ভালোবাসা। আর দেখো কি প্রেম ভালোবাসা শব্দগুলো ইউজ করতে কি ভাল লাগতেছে, কি আনন্দ। কারোর ঝড় জীবনে প্রেম আয়ে কি মজা, কি লিগে আনন্দ লাগে কোনো সময় ভাবজুনি। মৃত্যুটা আছে দেখি আমার মনে হয় এখন প্রেম এত সুন্দর। তুমি ভাবো কারোর লগে 500 বছর এক লগে থাকতে বো, মা 5 মিনিট পরে বলে অশান্তি শুরু, 500 বছর না না, যদি মৃত্যু না থাকতো, জাস্ট ইমাজিন মৃত্যু যদি না থাকতো, আমরা কি সুন্দর ওই বয়ে বয়ে সেরা এক এক সময় ভাই জীবনটা কি অনিশ্চিত, অক্ষণ আছি তক্ষণ নাই, বিলকির মতন ফিল করি না, কিন্তু কইতেই আছে মুখ দিয়া সেরা। ফিলিংসটা ও যখন হয়ে যাবে তখন মুখ দিয়ে কতেই হইতো না। সেখানে যদি মৃত্যু না থাকতো, ভালোবাসা কি এত সুন্দর হইতো? হ্যাঁ, আমার মনে হয় সব কিছু সুন্দর, মৃত্যু আছে দেখে এর লিগেই মৃত্যুর উদযাপন করে তারা। আর নাহলে ভাবো যে স্বামী স্ত্রী ও সকাল বিকাল দীক্ষা, এক্ষণ আই লাভ ইউ কইতাছে, এক্ষণ ঝগড়া করতেছে, কাশি বান্ডি গুডি লুয়ে সেরা, আরে ভাই তোমার মত তোমার লগে বিয়ে হইয়া জীবন নষ্ট হয়ে গেল, হেরে বাবু তার মৃত্যু নেই, 500 বছর এক লগে আছে। কি অবস্থা হইব, প্রেম টেম সবই যা দেবো, থাকতোই না, এই শব্দটাই থাকতো না। সেপারেশন ইজ দ্য ল অফ নেচার। আর এই সেপারেশন আছে দেখেই এত সব কিছু সুন্দর। এই জীবনের উদযাপন শুধু এই সেপারেশনের কারণে, তাইলে কোনো কিছুরই উদযাপন হইল বললে আমার মনে হয় না আর কি। তো বৃন্দাবনের 40 দিন আগের থেকে তারা সেলিব্রেট করে, এমন হোলি ভারতবর্ষের আর কোনো জায়গাতে নাই। হ্যাঁ, তারা 40 দিন আগের থেকে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর থেকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তারা ঠাকুরজিরে রং লাগানি শুরু করে। সন্ধ্যা সম তাদের সমাজ গায়ন হয়, অর্থাৎ একসঙ্গে বইয়া তারা গান গীত এগুলো
ইয়ে করেন, গান টান গায়, প্রচুর আনন্দ ফুর্তি করে। এবার তা কোয়া হয় যে বার্সানার অধীশ্বরী, রাসেশ্বরী শ্রী রাধা, শ্রী রাধিকা কৃষ্ণ ঠাকুরজিরে চিঠি পাঠাইছেন, মানে নিমন্ত্রণ পাঠাইছেন যে রং খেলার লেগা। আচ্ছা ওই দিনটারে তারা রং খেলার, হোলিকা দহনের 8 দিন আগে তারা বার্সানার যে মহিলারা উনারা যান নন্দগাঁওয়ে, আচ্ছা গিয়া সেরা ঠাকুরজির যেখানে ছবি আছে, মণ্ডপ আছে, মন্দির আছে, ওইখানে তারা চিঠি দিয়া নিবেদন করে যে ঠাকুর তুমি আয়ো বার্সানাতে, আমরা একসঙ্গে রং খেলুম। যখন তারা আয়ে পরদিন, মানে তারা আবার তাদের আবার নাম আছে হরিয়ার, আর আমরা হোলি কই কিন্তু ওইখানে কিন্তু বৃন্দাবনে এটা রেখো হরি। আচ্ছা তারার যারা আইব তারা রেখো হরিয়ার, সে পুরুষরা। তো তারা যারা যাইব বার্সানাতে যাইব, বার্সানাতে যাইলে সেদিন হয় লাড্ডুমার হোলি। হ্যাঁ, তো বার্সানার যে শ্রীজির যে মন্দির আছে, শ্রীজির মন্দিরে, লাডলিজোর মন্দিরের থেকে হাজার হাজার কুইন্টল লাড্ডু ঢিলায় দেওয়া হয় ভক্তরার মধ্যে। আচ্ছা আচ্ছা মানে নন্দগাঁওয়ের তারারে অভ্যর্থনা করা, এছাড়াও তো অন্য আরও ডিভোটিরা থাকে, অন্য ভক্তরা থাকে যারা বাইরের থেকে যায়, তো হাজার হাজার লাড্ডু, ওইটারে কয় লাড্ডুমার হোলি। ওকে আচ্ছা, এবার পরের দিন আবার নন্দগাঁয়ে ওই বার্সানার তারা যাইব। এবার আরেকটার নিমন্ত্রণের পরে ঠাকুরের এখানে আবার একটা কথা আছে, ঠাকুর যখন উনার বন্ধু ছিলেন শ্রীদামা, এখানে কিন্তু সুদামা না, কিন্তু সুদামার সঙ্গে উনার দেখা হয়েছিল উনি যখন সন্দীপন আশ্রম, মুনির আশ্রমে, তখন সুদামার সঙ্গে উনার দেখা হয়েছে। এনে শ্রীদামা হয়েছে রায়কিশোরীর ভাই, উনারও খুব ভালো বন্ধু শ্রীদামা, মধুমঙ্গল, তারপর এরকম আরও গুরু, মানে ঠাকুরজির এরকম টুকুরমুকুর কি নাম, অদ্ভুত অদ্ভুত নামের বন্ধু বান্ধব আছে, এবং সবাই এনারা উনার চাইতে অনেক বড়, বয়সে অনেক বড়। তো এনাদের সঙ্গে উনি গেছে। এবার যখন রং টং খেলতেছে, তো ঠাকুরজি তো দুষ্ট, এবার সখীরার লোকে ওইটু দুষ্টামি করছে, এবার রাধাজি গেছে রাগ হইয়া, মান হইয়া গেছে, হ্যাঁ তুমি আমারে ফালাই সেরা বাকিরার লোকে খেলতেছো, এবার লাঠি দিয়ে দিছে একদম, জায়গা যাও। ওই যে লাঠি দিয়া বাইরানোর, এটারে কয় লাঠমার হোলি। তো নন্দগাঁওয়ের থেকে যখন তারা বার্সানাতে যাইব খেলতে, তো ওইখানের যে হরিয়ানরা আছে, হরিয়ার যে মহিলারা আছে, নারীরা আছে, হরিয়ার যারা, তারা হরিয়া মানে মেল যারা, মানে পুরুষ যারা, তারার মাথার মধ্যে লাঠি দিব, লাঠি দিয়া মারবো। তো তারা একটা ঢাল রাখে লাঠি দিয়ে মারলে, এবং এটা একটা প্রেম ভালোবাসার মতনই তারা এখানে এটা সেলিব্রেট করে। ওকে ওকে। তারপরে আবার একই সেলিব্রেশন লাঠুমার হোলি আবার নন্দগাঁও হয়, যখন বার্সানার থেকে তারা আয়ে, ওইখানে হয়। এছাড়াও আরেকটা আছে হুরঙ্গা হোলি, এটা হইতেছে বলদেব, মানে বলরামজির একটি মন্দির ওইখানে, ওই হুরঙ্গা হোলিটা ওইখানে হয়। এটা শুধু একটা সোসাইটির একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ, পাণ্ডে যারা পূজা টুজা করে ওই বলরামজির ইয়েতে, তারা পাণ্ডে সমাজের তারার ভেতরে তারা এই রংটা খেলে, তারা এটার জন্য ন্যাচারাল কালার ইউজ করেন। আচ্ছা, এবং অদ্ভুত একটা বিষয়, এতক্ষণ লাঠি লুটি লিয়ে ফিডাফিডি করলো, আর এই হুরঙ্গা হোলির ভিতরে তারা জামা ছিড়ালায় মহিলারা, তারা এটা দেখে না যে সে কি আমার জেঠস নাকি জেঠা না শ্বশুর নাকি, তারা জামা ছিঁড়া, এই জামার কাপড়টা দিয়ে তারা মারে। আচ্ছা, আর ওপর থেকে গুলাল টুলাল আবির টাবির ইয়ে হয়। তো এই বলরামজির হুরঙ্গা হোলি দিয়েই 40 দিনের এই হোলি হোরা শেষ হয় ইয়েতে, বৃন্দাবনে। এই যে টোটাল ব্যাপারটা, এই যে তুমি কইলা প্রথমে লাড্ডু দিয়া, তারপরে লাঠি দিয়া, তারপরে এই যে জামা দিয়া, এটার পেছনে কি কোনো সিগনিফিকেন্স, রহস্য আছে যে আমরা কেন এই রকম ভাবে এই রিচুয়ালটারে করতেছি? ওই শ্রীকৃষ্ণের লগে প্রত্যেকটা জিনিসের তারা একটার সঙ্গে একটা, যেরকম আমি কইলাম যে বলরাম, গল্পটা মনে হয় তোমার সঙ্গে ফোনে কথাও কইছিলাম, বলরামজিরে সকালবেলা এত বড় বড় পুরি দেওয়া হয়, এবার বিকালবেলা এটা ঠিক এই সাইডে ছোট ছোট দেওয়া হয়, কি লিগা কোয়া হয়? আসলে আমাদের তো ঈশ্বর কি, আমাদের তো ভাব, কিচ্ছু না, শুধু ভাব। তো ছোট ছোট দেওয়া হয় গেলে কোয়া হয় বলরাম দাও একটু ভাং খায় সন্ধ্যার সময়, একটু
ভাং খাওয়ার পরে একটু যে ঝুলানি আয় এতে এত বড় লুচিটা ভাঙ্গা টাঙ্গা কোন সময় খাইবার সময় নাই এতে এই দেই চাইতে যাতে লুই মুখে টুচুক করে দিয়ে গিল্লা লাগে চাবাইলে তার পরিশ্রম টরিশ্রম এই কারণে সকালের লুচি এরকম বিকালের লুচি এরকম। তো আদপে কি এরকম ঘটনা নাও হইতে পারে, আমার ভাব যে এমন হইতাছে, তা আমি এমন ভাবে বুঝছি। বেতালা যাক, ভাঙের গল্প যখন উঠে আইলই তো আমরা আবার কাশিতে ফেরত চাইতাছি। ভাঙের গল্প কইতে গেলে না আমার ভীষণ মজা লাগে কেলিগা। আমি জীবনে একবার ভাঙ ট্রাই করছিলাম, আচ্ছা তাও সেই কাশিতেই আর কি। কেন এর আগে তুমি আচ্ছা না আচ্ছা কাশিতেই আমি ট্রাই করছি। তো কাশির গল্পটা আমি কইতাছি আর কি একটুখানি তোমার এটা শোনার আগে আর কি। তো কি হয়েছে, ভাঙ আমরা খাইছি একটা দোকানে গিয়ে সেটা তখন ঠান্ডাই কয় আর কি, তারা ঠান্ডার সঙ্গে সেই ভাঙের গোলাটা মিলায় এসে তারা দেয়। তো আমার জাস্ট এটা একবার জীবনে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল যে আচ্ছা দেখি এটা খাইলে কি হয়। মানুষ তো অনেক কিছু কয়, আমার মার কাছেও গল্প শুনছি, মার কোন দিদিমার একবার খাওয়াই দিছিল, সেই দিদিমার নাকি উন্মাদ নৃত্য, মানে ডাল নিয়ে আসে এরা কোলের মধ্যে দেয়া দিতেছে, এই ধরনের ব্যাপার স্যাপার হয়েছে আর কি। তা আমি কইছি ধুর এইসব বুঝরুক, এইসব তো কিছু হয় না। তো এইবার আমি গেছি ভাং টাং খায় সেটা, আমরা একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, খাইতেছি তখনও কিন্তু ভাঙের কিছু এফেক্ট আমার হইছেই না, আমরা খাইতেছি ধরুন অল্প, মানে ধরো ওই তারা যে ছোট কোটোরাতে করে যেরকম দেয় এরকম এক কোটোরাতে খাইলাম, একটা গলি দিয়ে সেটাই খাইছি। এবং খাইতে এসে আমরা গেছি তোমার একটা রেস্টুরেন্টে খাইতে। তো আমি চাউমিন খাইতেছি, চাউমিন আমরা অর্ডার করা হয়েছে, খাওয়ার মাঝ পথে মানে ধরো চাউমিন হাফ শেষ আর হাফ রয়েছে আর কি। এবার না আমি দেখতেছি কি চাউমিনের প্লেটটা আস্তে আস্তে টেবিলের দিকে উপরের দিকে উঠে গেছে। এবার আমি তো এরকম ভাবে চাউমিনের প্লেটে নামানোর চেষ্টা করতেছি, প্লেট তো আর নামতেছে না। হ্যাঁ, আশেপাশের লোকটারে দেখতেছি। এবার না হঠাৎ এটা নেশাটা কি হয় না, এটা তো আসে যায় ব্যাপার। তো ধরো এই হঠাৎ করে একটা স্ট্রাইক করলো, তারপরে তো আবার নর্মাল, কিছু করে সময় লেগে নর্মাল। এইবার আমি না যখন একটু নর্মাল হয়েছি তখন আবার দেখতেছি লোকজনের না সব তো নর্মালি আছে, আমার কেন এরকম লাগতেছে। আমি না আমার কিচ্ছু হয়েছে না, আমি আবার খায়াটে এসে উঠলাম। উইটার ড্রেসেরা যখন নামুম আর কি, তো আমরা দোতলাতে বইছি, তো একটা সিঁড়ি দিয়া যে উঠছিলাম, সেই সিঁড়িটা দেখি হঠাৎ স্ট্যাটিক সিঁড়ি আসছিল, হঠাৎ করে দিলে এসকেলেটর হয়ে গেছে। আমি তো এটার সামনে গিয়ে দাঁড়াই রয়েছি এরকম ভাবে, আমি কইতাছি একদম ঠিক এরকম ভাবে সিঁড়িটা এরকম ভাবে যে আমি তো আসার সময় তো এরকম আসলাম, আমি কি ভুল রাস্তা দিয়ে আইছি, আমি তো এসকেলেটর চলতে আমি ভীষণ ভয় পাই সত্যি কথা বলতে। তা আমি নামুম কেমনি এটা দিয়া, তো না একজন লোক আইছে ওই রেস্টুরেন্টেরই, হিন্দিতে এই কনভারসেশন, আমার বাজি হিন্দি আর নাইবা শোনাইলাম আর কি, বাংলাতেই কইতাছি। তো না আমি কইছি কি মানে তাই আমি কইতেছি কই সিঁড়ি চল কিউ রাহা হ্যায়, এই সিঁড়িটা তো তখন চলতেছিল না, এটা ওখানে চলতেছে, আমি নামুম কেমনে। তারপরে তো তাই নিয়ে কইতেছে আচ্ছা আপনি আমার হাত ধরেন আমি আপনার নামাই দিতেছি। এটা তো আবার ইগোত লাগতেছে না, কি আমার হাত ধরবা আজের, আমি কি নামতে পারি না নাকি। তারপর যাই হোক বহুত কষ্ট করে নামছি, নাইমা সেরা আমরা আইছি হোটেলে। এবার হোটেলের মধ্যে সারা রাত্র কি হয়েছে এটা সম্পূর্ণটাই ইতিহাস আর কি। আমি সারা রাত্র শুধু হাইসাই গেলাম, হ্যাঁ নিজের মানে মাঝে মাঝে কি জানি মনে হইতেছিল আমি বোধহয় অন্য একটা জগতে আছি। আর তুমি যে কথাটি কইতাছো বা আমার আশেপাশে যে কথাটি কইতাছে না, এটি মানে এরকম ধরো মনে হচ্ছে অনেক দূরে একটা রেলগাড়ির শব্দ যেমন যাইতেছে না, ঠিক এরকম ভাবে শব্দটা আয়া আমার কানে যেমন স্পর্শ করতে পারতেছে না। আমি আর কোন গ্রহটা ভিজিট করছো নি? ইডি তো তখন ভিজিট করতে পারছি না, হ্যাঁ বা হয়তো মনেও নাই। নেক্সট টাইম তুমি এটা ট্রাই করো, কারণ এত কিছু যখন এক্সেলেটার সিঁড়ির থেকে চলন্ত সিঁড়ি হয়েছে, এত আমার মনে হয় গ্রহটহ বৈকুণ্ঠ ধাম আছে, অনেকগুলো ধাম টাম আছে না, এগুলোরে ভিজিট করার চান্সটা একদম মিস করে না। যদি ভিজিট করতে চাই লাড়ি দাও তোমার বাইরে না তুমি এগুলো শেয়ার করবা না কারো কাছে, পরে অন্য একটা পডকাস্টে বইয়া একলা ঘরের দরজার মধ্যে শেয়ার করে লেবা যে এরকম হয়েছে আমার লগে। এই তো গেল আমার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা, আমি জীবনে যা খাইছি সবচেয়ে টেস্টি জিনিস হয়েছে ভাং। অসাধারণ, কি কি ইম্পর্টেন্ট থিংস এটার মধ্যে না পড়ে, তরমুজের বিচি, খাসখাস মানে হইতাছে পপি সিড, যেটারে আমরা এটা কি কয় ছোট ছোট যে, আমার একদম মনে হইতেছে না, খুব দামি না খুব দামি, ইংরেজি নামটা মনে হয় পড়ছে আমার, বাংলাটা মনে হইতেছে না। হ্যাঁ পোস্ত
মানে কত টাকা পোস্ত, কেজি। পোস্ত। তারপর আমন্ডস পরে মানে বাদাম, কাজু, কিশমিশ, মানে খুব দামি দামি জিনিস ভালো ভালো কইরা এটার একটা মৌরির হালকা একটা গুঁড়া পরে, মৌরির একটা গন্ধ করে আর দিল। তুমি বুঝতেছো ঠান্ডাই কি সেরা জিনিস। আচ্ছা, এরপরে যখন গুলাটা দিব ভাঙের, আমি 2বার লাইফে ট্রাই করছি এবং আমার এরকম অদ্ভুত কিছুই আমি দেখছি না। এটি আমার কেড়ে হয়েছে না আমি বুঝি না, হয়তো আমার ব্রেনটা একটু বেশি থাকে দেখা হয়তো এরকম হয়েছে না, কিন্তু আমি প্রচুর হাসি। হ্যাঁ। যে দুর্নামগুলো আমি যার কাছে করতে পারতাম না, এটি আমি বাং খেয়ে কইরালাম। মানে এটার একটা সাধারণ জিনিস হয়তো একটা মানুষ করছে, এই মেয়েটা অঙ্ক কম পারে, আমি বাং খাইলে এই মেয়ের অঙ্ক কম পারে লইয়া হাসি 1 ঘন্টা কাটিলাম। মা কি গাদা, অঙ্ক পারে না, এ দেখছ কয়ে হয়তো তার মার কাছে বই আসতাস। তো এই মানে ভাং আমি খুব গলা আকণ্ঠ পান করলে কি তো আমি জানি না, আমি খাইছি এইটুক ছোট ছোট ইয়ে, কারণ আসিলই না। ভাই ভাবো যে এইটুকু খাই যদি এই অবস্থা হয়। না না, আমার মনে হয় ঈশ্বরের লগে তো সকলেরই তো আমাদের কানেকশন আছে, উনিও বুঝে আমারে একটা পরিমাণ মতনই প্রোভাইড করছে এই 2বারের জার্নিতে, যে এটা এই দূর থেকে এই দূর উঠছে না এখন অবধি। প্রথমবারও এই দূর, দ্বিতীয়বারও এইটুকুই। হ্যাঁ, প্রথমবারের এইটুকুতে আমার এটা মানে এইটুকুতে আর কি হয়, কিছুই তো হয়েছে না। নর্মালি ভজন টজন কীর্তন করে এরপরে বই আসে, এরা খুব আসলাম, একটু হাসা টেসা সেরা, এরপর আবার গেল গা, দেখলাম নর্মালি এলাম গা, মানে এই কোনো এরকম ইডি হয়েছে না। তোমার যেগুলো হয়েছে মস্তিষ্কের বিভ্রান্তি যেগুলো অনেকের হয় আমি শুনি, এগুলো আমার একটাতে হয়েছে না। পরেরটা যেটা কাশি গিয়া খেলাম, আমি বাথরুমে ঢুকে দিয়ে মাথার একটা এদিকে ঠিস করে উঠছে, একবার এদিকে একটা লাইট বাল্ব জ্বলছে। আমি বলছি না, পরের দিন ফ্লাইট আছে আমার সকালবেলা। ফ্লাইট আছে, আমার মাথা ঠিক রাখতে হইব, জগৎ জাগ বারমে ফ্লাইট 13,000 ট্রেনে কাটছি, এটার মিস কোনোভাবে করুন যেত না। আমি যে টিং টিং করে 2টা বাড়ি দিছে, সাথে সাথে একদম কান মাথা খারাপ করে সাথে সাথে ঘুমাই দিছি। পরের দিন সকালে মুখ কোনো মতে ধুইছি, মুখ হাত ধুইয়া কি কষ্টে অর্ধনির্মিলিত চোখে অটোটার মধ্যে উঠে এই যে লাগে যে ওপরে মাথা ফালাইছি, একদম এয়ারপোর্টে গিয়ে চোখ খুলছি। আচ্ছা, এবার ভাং খাইলে বলে পরেও শুনছি আমি খুব খিদা পায়। আমার মনে হয়েছে এয়ারপোর্টে ঢুকে আমি এখন যা ফামু, এয়ারপোর্টে সব কিছু দাম, কিন্তু চার দামও 500 টাকা, ভাই এটা তুই 5,000 টাকা রেখে দে আমার খাইতে। আমি সাথে সাথে একটা কি বনরুটি লইলাম আর একটা চা লইলাম, এইটুকুই দাম 500 টাকা। আমি বাড়িতে রাখ 500 টাকা, আমি এলি আগে এত ক্ষুধা, মানে আমার ওই যে রেস্টটা এটা এখনো কাটছে না, মানে এর নাম তুই তো শরীর থেকে। এরপরে যে বইলাম চাটা খায় ট্যাফেনের মধ্যে শান্তি কইরা, এরপরে যে আমার তোমার লোকে বইয়ে হাসি উঠলো, আমি বুঝলাম না কে রে আসলাম 1.5-2 ঘন্টা মানুষ যে সামনে বহে ওই দিয়ে জায়গা উঠতে। বারাণসী এয়ারপোর্ট ওই দিন বুঝছিল যে 2টা পিছাশি আইসে, মানে কন্টিনিউয়াস হাসতাছি উইদাউট এনি রিজন, মানে একটা বেবুলার কথা, যেই কথার মধ্যে পরের দিন হয়তো কইলে আমি আসতামও না, শুনতামও না, কোনো ইন্টারেস্টও নাই, এই ফালতু একটা কথার উপরে হাসতাছি। মনীষ বেচারা একবার হাসে, হে তো কিছু খাইছে না, হে একবার আমরা লোকে তাল মিলে হাসে, একবার সিরিয়াস হয়। আমি হেজন আসে না, আমি মা হে আসে না গেলি এত হাসির কথা। আমার মনে হচ্ছে মা আমার কি দুঃখ। আমি বলছি আমরা দুজনে এইভাবে হাসতেছি, মনীষ হঠাৎ এমন সিরিয়াস হয়ে দেখা, আসে না কে কি হাসির কথা। মা তারপরে হাসিয়া টেসে ভাঙের নেশা নামছে, এরপরে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে যখন আমরা বারাণসীতে ফ্লাইটে বইয়া গেলাম গা, তার আগেই মোটামুটি কিছুটা একদম যা খাইছিলাম, হ্যাঁ জাগাত আয়া পড়ছে আর কি, একদম যা খাইছি, মানে এই 80 টাকা না কত টাকা নিছিল এই পয়সা উসুল। ভাবো এক ভাঙের নেশা তোমারে কত কিছু দেখা দিতে পারে। না আমার আবার তোমার মতো টিরি খাবার থাল টালি দিলরে না, আমার মাথা জাগাত, আমি জামা কই আছি এটাও জানি, কোনো কিচ্ছু আদব দিয়ে লড়ছে না আমার ভৌতিক লাইফের, যেটা হয় শুধু আমার একটু হাসি আয় আর কিচ্ছু না।
এক একজনের এক এক রকম ভাবে এটা হয়তো- লাড়া ছাড়া হয়তো দেয়। এমন হইতে পারে যে আমার ব্রেন যেটুকু খাইলে লইরা যাবো গা তার জায়গার থেকে এইটুকু হয়তো আমি খাইছি না। এইটুকু খাইছিলা না, বা হয়তো তুমি খুব রকম ভাবে সচেতন আসলা ব্যাপারটা হ্যাঁ, সম্পর্কে, আমি এই তার ব্যাপারটা লেগে এইটারে তুমি একদম ডমিনেট করে রাখছো আর কি। ডমিনেট আবার এরকম না, কিন্তু আমার মনে হয় এই পরিমাণটার ঊর্ধ্বে গেলে হয়তো একটা কিছু উল্টাপাল্টার সম্ভাবনা আছে। কোনোদিন সেটা করতে চাওনি এক্সপিরিয়েন্স? না, আমি আমার জীবনের একটা দিন এরকম আমি শুনছি যে ভাং খায় তার জীবনের 2 দিন না 3 দিন যেন সে আর কইতে পারে না। কইতে পারে না মানে তার জীবনে 3 দিন গেছে গা, কারণ সে উল্টাপাল্টা দেখতাছে, খাইতাছে। তো আমি আমার এমন কিছুই করতে চাই না নেশা যেটাতে আমি আমার আপাক হয়ে এলাম। মানে আপা খো দেঙ্গে, এটা হইতাছে হিন্দির ভার্সন, আমি আবার বাংলাতে আইনা ঢুকাইছি। মানে নিজের সচেতনতা, অ্যাওয়ারনেস আমি হারাইলামও। হ্যাঁ, একটু আর একটু খায়া একটু হাসি ঠাট্টা করলাম, ইটস ওকে। কিন্তু অ্যাওয়ারনেস আমি হারাইলামও, এটা আমি চাই না। জীবনের আর কি কি ইচ্ছা রয়ে গেছে? জীবনের মানে ধরো এই মুহূর্তে যমরাজ তোমার সামনে উপস্থিত, তোমার মনের মধ্যে কি এমন কোনো রিগ্রেট আছে যে কাশিটা যদি হইতো, এটা যদি হইতো, বা এটা না না, আমার এখন মরণের আগে মোটামুটি একটা মানুষের জীবনে যত সুখ সমৃদ্ধি থাকলে তার ভালো লাগে, এই সুখ সমৃদ্ধি সব কিছুই আমার লাইফে একদম পরিপূর্ণভাবে ঈশ্বর দিছে। মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায়, এটা অন্য ব্যাপার। আমার মাঝে মাঝে কমপ্লেনিং অ্যাটিটিউড আয়, ইডি আমি হয়তো না বুঝতে শুনে অনেক সময় এটা দ্যাটস ডিফারেন্ট থিং, এটা খুব অহন ইডি হয় না। কিন্তু অহন মনে হয় মাগো এত কিছু দেওয়ার পরও এত কমপ্লেন করছি আমি, এত কিছু দেওয়ার পরও এত কমপ্লেন করছি, ভাই আমার গাড়ির মধ্যে যে 2টা দিছে না বাড়ি, ইডির তো বেশি। তো এখন আমার কিছু কিছু জায়গা ট্রেভেল করার খুব ইচ্ছা। আচ্ছা, না সব হয়ে গেছে লাইফের, যা যা ইচ্ছা আসলো সব হয়েছে। আর খুব ইচ্ছা কিছু জায়গা ট্রেভেল করার, হিমালয়ারে ইয়ে করার, এক্সপ্লোর করার খুব ইচ্ছা, হিমালয়ার রেঞ্জটার এক্সপ্লোর করার খুব ইচ্ছা। আর পাহাড়ে তোমার তার আগে আর যাওয়া হয়েছে না নাকি? না না, পাহাড়ে যাওয়া হয়েছে, আমি কাশ্মীর গেছি, বৈষ্ণব দেবী গেছি। কারণ হিমালয়ের একটা আলাদা আকর্ষণ আছে, একটা আলাদা একটা ব্যাপার, মেসমেরাইজিং ব্যাপার আছে। তো ওইখানের অনেকটা সময় কাটানোর আমার ইচ্ছা আছে মানুষকে যোগা শেখানোর। হ্যাঁ, আমি যেটা জানি, যেটুকু শিখছি, এইটুকু মানুষকে দেওয়ার মধ্যে এটার আমার একটা খুব ইচ্ছা যে আমি দিতে চাই। যদি তুমি নিতে চাও তাহলে আমি দিতে চাই। ওকে ওকে, এটার একটা ইচ্ছা আছে। আর 3 নম্বর ইচ্ছা হইতাছে ওই যে কইছি, বারাণসীর কিনারের মধ্যে গিয়া শেষ সময়ে আমার আরাধ্য আমার সামনে দাঁড়াইছে, আর তারে দেখতে দেখতেই আমার শেষ যাত্রার মানে যাত্রা যেখানে আমার গন্তব্য সেখানে আমি পাড়ি দিমু, ওইটুকু এই 3টা ইচ্ছে আমার মধ্যে এখন। জাস্ট আমরা পডকাস্টের একদম শেষের দিকে আয় পড়ছি, তোমারে আবার নিয়ে বসাইলাম সেই মণিকর্ণিকার ঘাটের মধ্যে, আবার আমি বুকে কইরা নিয়ে আইছি। পূর্ণিমার রাত, তুমি আমি ধরো বইয়া রইছি, গঙ্গা মা বইয়া চলছে, কোন গানটা একটা গাইবা, সেই গানটা গাই আমরা পডকাস্ট আজকে শেষ হবো এখানে। যতজন রে রাম ঠাকুর, রাম রে যদি তুমি দেখো, উনার নিয়া যদি তুমি কথা কইতে চাও, তোমার পেছনে একটা মর্যাদার বেত্রাঘাত মনে থাকে, কারণ উনি তো মর্যাদা পুরুষোত্তম রাম, তুমি যা খুশি তা কইতে পারতা না। শিবজিরে নিয়া যদি তুমি কথা কো, প্রভুর সব এত উদার, উনার ভোগের বাসনা কিচ্ছু নাই, এই শ্মশান মশানে পইরা রয়েছে, কিচ্ছু তাই নেই, কিচ্ছু নাই, মানে একেবারে বৈরাগ্যের চূড়ান্ত শিখর, এক এপিটোম অফ বৈরাগ্য যদি কেউ কয় তাহলে এটা হচ্ছে শিব। অথচ শ্রীকৃষ্ণের নিয়া যদি তুমি কথা কো, এত একটা ভার্সেটাইল ক্যারেক্টার, এত কালার, এই যে হোলির মতো এত কালার, এত ভার্সেটাইল, মনে হয় গিটতে পারতে, উঠতে, লইতে, শুইতে, খাইতে, যেহানে পালাইবা তুমি গীতার জ্ঞান দিয়া কারোর জীবনের সমস্যা দূর কইরা দাও। আবার উনার বাল লীলা শুনে কারোরে হাসায় মাইরা লাও। প্রেমের পরাকাষ্ঠার যদি কোনো ইয়ে থাকে তাহলে সেটা উনি, এনারই একটা গান আমি ডেডিকেট করব। কারণ এর আগে তো শিবজির লেগা বিশ্বনাথজির একটা গান করছিলাম, এটারই করুম। वन नाचे नटनी को आली, नंद के किशोर
वन नाचे नटने को आली নন্দ কে কিশোর। এটা আসলে রাসের গান। মানে রাসের যখন রাস নিয়ে যদি কোনো সময় কখনো কথা হয় দর্শক শ্রোতা বন্ধুরারে, আমরা রাস বলতে বুঝি গোপী গোপী নীরার লগে শ্রীকৃষ্ণ নাচতেছে, নো 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 নো, রাসের এর তো গূঢ় একটা মানে। তো এটা রাসের একটা গান। এই রাস, তারপর রং, এই হোলি, এই মাধুর্য, সব কিছুর নিয়া জীবনে সবাই ভীষণ ভালো থাকুক। তোমার হোলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে আইসো, এতটা সময় কাটাইছো, কেমন লাগলো আড্ডা দিয়া সেটা, ভাং টাং খায় সেটা? আমি না কালকে থেকে খুব তো টেন্সড, আজকে তো ভাং খাইছি না তো আমরা এতক্ষণ আলোচনার মধ্যে তো ভাঙের কথা টথাগুলো রসামৃত, তুমি কও যে রসামৃত পান করছি, ঈশ্বর থেকে ধান নিয়ে এর থেকে তার থেকে ধান নিয়ে দিয়ে রসামৃত পান করছি। আর এইটার এই রসামৃত পান করার লিগা যে তুমি সুযোগ দিছো আমারে, এটার লিগা তো মানে তুমি আমার ভাতৃসম, তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করতাম না। আমি চাই জীবনে যে যে পাওয়াগুলো চাওয়াগুলো তোমার বাকি রয়েছে, ঈশ্বর তোমার এগুলো পূর্ণ করুক। আর সেই সঙ্গে আমি আমার মানে যে গুরু পরম্পরার দেশ ভারতবর্ষ তুমি জানো, আমি সেই গুরু পরম্পরারে আমার নতমস্তকে আমার আভূমি প্রণাম, আমার গুরুদেবরে আমার প্রণাম। কারণ উনি না থাকলে হয়তো আমি এতগুলো কথা কোয়ার আমার সামর্থ্যই নাই। তো এনারই এনার্জি হয়তো কিছুর লেগে আমি হয়তো এতগুলো কথা শেয়ার করতে পারছি, ভাগ করতে পারছি। আমার গুরুদেবরে প্রণাম। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, মানে আমার আত্মীয় স্বজন, বাবা মা, আমার শ্রোতা বন্ধুরা যারা বয়োজ্যেষ্ঠ, যারা এই মুহূর্তে পডকাস্টটা দেখতাছেন, এনাদের প্রণাম। আর ছোট যারা ভাই বোনেরা রয়েছে, তারা সবাইরে আমার অনেক 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 ভালোবাসা। চেয়ারটাতে বসার আগে খুব ভয় পাইতেছিলা, এটা যে কেড়ে ভয় পাইতেছিলা তা আমি জানি না। এত সুন্দর কইরা গুছায়া কথা কও তোমরা। আমি এত নার্ভাস, এত টেনসড আর কি, যে আমার মনে হইতাছে আমি মানে পরীক্ষা দেওয়ার মতন করে, সেটা পোলাপাইন যেমন পড়তে পড়তে আয় না পরীক্ষা সেন্টারে, তুমিও যেন পড়তে স্টুডিওতে এসে ঢুকতে। মা আমার যদি কিছু একটা মিস হয়, যদি কোনো জায়গায় ভুলভাল কথা কই, সবাই কইব দেখছো মহিলা কি উল্টাপাল্টা কথা কইতাছে বই আছে একটার মধ্যে। এবং তুমি খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেই জিনিসটিতে কাটায় সেটা বাইরে পড়লা। তোমার আবারও হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। শুভেচ্ছা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হ্যাভ এ সেফ হোলি, মানে একদম নিরাপদ হোলি। আর পশু পাখিরা, আরেকটা কথা কই, পশু পাখি আমাদের এনভায়রনমেন্ট যেন কোনোভাবে আপনার দ্বারা একটুও কষ্ট না হয়, তাদের যেন এদিকে একটু নজর রাখা আমাদের মনে হয় প্রত্যেকের উচিত। সবাইরে আবারও প্রণাম, ভালোবাসা, নমস্কার।